হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছে এবং সবাই সুস্থ আছেন। এটা হচ্ছে এক্সপেকটেশন সবার কাছ থেকে, হোপফুলি। আজকে আমাদের একটা খুব সুন্দর একটা টপিকস, যেটা বজলুর আমাদের কাছে প্রেজেন্ট করতে যাচ্ছে। সে অনেক এটা নিয়ে আসলে অনেক স্টাডি করছে ও, এবং সে অনেক ভালোভাবে আমাদের জন্য কিছু কন্টেন্ট তৈরি করছে। আজকে ও আমাদেরকে তার ওই নলেজটা শেয়ার করবে যে কিভাবে স্কিল এফেক্টিভলি অ্যাকিউর করা যায়। এটা নিয়ে আমরা এর আগেও কিছু বলছি, বাট খুব সংক্ষেপে আজকে ও অনেক ভালোভাবে অনেক টুলস এবং স্ট্র্যাটেজি এইগুলা নিয়ে কিভাবে আমাদের সাথে ও নলেজটা শেয়ার করবে। তো চলুন আমরা এটা শুরু করি। আর সবাই এখানে খুব জিনিসটা খুব ইন্টারেস্টিং যে অনেকে অনেক বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করতেছে, যেমন মিসবা ঢাকা থেকে, নাজমুল, আম, আরেকজন দেখছি চিটাগং থেকে। সো ফ্যান্টাস্টিক, আই থিঙ্ক এটাই চাইছি আমরা, যে বিভিন্ন জায়গা থেকে সবাই একসাথে আসুক, একসাথে জয়েন করি, কথা বলি, শেয়ার করি, এবং এইভাবেই আসলে গ্রো করা সম্ভব এবং নলেজ গুলোকে পাস করা সম্ভব। তো বন্ধুর, আই থিঙ্ক তুমি আমাদেরকে বলো কি কি তুমি শেয়ার এন্টারটেইন করো। করি, তাই তো? এক্স্যাক্টলি, নলেজ দিয়ে এন্টারটেইন করো। Okay. So thank you ভাইয়া for introducing me. And আজকে আমরা আসলে খুবই ইন্টারেস্টিং একটা টপিক। এটা আসলে আমরা আহ, সবাই আসলে আমরা কোনো না কোনো বিষয়ে এক্সপার্ট হতে চাই, তাই না? এক্সপার্ট এজ এ স্পেশালি আমরা যেহেতু সফটওয়্যার ডেভেলপার, সো সফটওয়্যার ডেভেলপার মানেই হচ্ছে এক্সপার্টিস, একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি, কিন্তু একটা নির্দিষ্ট বিষয়ে এক্সপার্টিস হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে আসলে এক্সপার্ট হব, তাই না? তো ইংরেজিতে একটা প্রবাদ আছে যে প্র্যাকটিস ম্যাক্স এন্ড পারফেক্ট। সত্য কথা, তবে এখানে একটা ব্যাপার আছে যে সব প্র্যাকটিস কিন্তু আসলে ভালো না, তাই না? আপনি একটা খারাপ অভ্যাস নিয়ে যদি অনেক বেশি প্র্যাকটিস করেন, তাহলে আপনার ওই প্র্যাকটিসটা খুব ভালো হবে খারাপ প্র্যাকটিসটা, তাই না? সো তাছাড়া হচ্ছে যে আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে যে ধরেন আমি একটা কাজ জানি, সেই কাজটা যদি আমি হচ্ছে রেগুলার বেসিসে করতে থাকি, একই কাজ একইভাবে, তাহলে কিন্তু আসলে আমি খুব বেশি শিখবো না, আমি অতটুকুই জানবো, এর বাইরে যাব না, তাই না? তো যে প্র্যাকটিস গুলো আমাদের ব্রেনকে ফোর্স করে অতিরিক্ত কিছু করতে, আই মিন দি প্র্যাকটিস দ্যাট ফোর্স ইউ রিচ, গো বিয়ন্ড ইউর লিমিট, সেই প্র্যাকটিস গুলো আসলে মূলত আমাদেরকে এক্সপার্ট করে, তাই না? যেমন আমরা যারা সফটওয়্যার প্রোগ্রামার, সফটওয়্যার ডেভেলপার, যাই বলি না কেন, তারা যে কাজগুলো করি সেগুলা করে থাকি ব্রেইন দিয়ে, তাই না? আমাদের ব্রেইন দিয়ে কাজ করি। সো আমরা যখনই কোনো একটা কাজ করব, কোনো একটা বিষয়ে এক্সপার্টিস হতে অর্জন, মানে এক্সপার্ট হওয়ার চিন্তা করব বা শিখতে যাব, তো শুরুতে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের ব্রেইন কিভাবে কাজ করে। হ্যাঁ, অ্যান্ড দ্যাট ওয়ে উই ক্যান অ্যাচিভ বেটার, রাইট? সো অ্যান্ড মানে আরেকটা ব্যাপার আছে যে রিসেন্টলি বিজ্ঞান বের করেছে যে সেটা হচ্ছে যে আমাদের আসলে আমরা কতটুকু শিখতে পারি, কতটুকু ইমপ্রুভ করতে পারি কোনো একটা বিষয়ে, সেটার কোনো লিমিট নাই। উই ক্যান, মানে ইট ইজ অলওয়েজ পসিবল টু গেট বেটার। দের ইজ অ্যাবসলিউটলি নো লিমিট অফ ইমপ্রুভিং। অনেক সময় আমরা বিশেষ করি যে হচ্ছে যে কোন একটা বিষয়ে এক্সপার্ট হইতে হলে, কোন একটা বিষয়ে স্পেশাল হইতে হলে আমাদেরকে গড গিফটেড কিছু থাকতে হবে, তাই না? আমরা অনেক ট্যালেন্টেড হইতে হবে, ইউ হ্যাভ টু বি স্পেশাল। ব্যাপারটা আসলে মোটেও সত্য না। যে কোনো স্কিল অর্জন করা যায় এবং কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করা যায়। দিস ইজ হোয়াট সায়েন্স নাও টেলিং আস, রাইট? It's all about doing it. It's all about trying. It's all about making progress. It's all about improving. So you can pick something today and you can start learning it by doing it. And you can improve it as long as you want. Your brain will go as long you wants to go. সো দেয়ার ইজ নো লিমিট। আমি এই বিষয়টাকে খুবই স্ট্রেস দিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের এই ভুল ধারণাগুলা ভেঙে ফেলতে হবে ফার্স্ট অফ অল। যেটা হচ্ছে যে আমি তো এটা পারবো না, আমি তো, আমার পক্ষে তো এটা সম্ভব না, তাই না? এটা অমুক ভাইয়া বা অমুক সামওয়ান হু, তার পক্ষে সম্ভব, আমার পক্ষে আসলে সম্ভব না। এই ভুল জিনিসটা আমাদেরকে আমাদের ভিতর থেকে সরাই ফেলতে হবে প্রথমে। যেটা হচ্ছে যে আমাদের আসলে
আমরা যে কোনো জিনিস, কোনো একটা স্কিল যদি আমরা আজকে নিয়ে শুরু করি এবং আমরা যদি প্রপারলি, আমরা যদি হচ্ছে কিছু রাইট ওয়েস আছে কিভাবে একটা স্কিল অ্যাকোয়ার করতে হয়, সেগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমরা যে কোনো স্কিলে এক্সপার্ট হতে পারবো। ঠিক আছে? সো এই এক্সপার্ট হওয়ার আসলে দুইটা জিনিসের উপর নির্ভর করে, আসলে কোন একটা বিষয়ের উপর স্কিল যখন হতে চায়, এটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, এই এই একটা বই, নাম হচ্ছে পিক, এই বইটা আমি পড়তেছিলাম আর কি। তো এই বই থেকে কিছু আমি কয়েকটা বিষয়ে সামারি আমি আসলে খুব সংক্ষিপ্ত ভাবে, এই বইটা অনেক বড়, আপনারা চাইলে পড়তে পারেন, কিন্তু সংক্ষিপ্ত দুইটা বিষয় আছে যেটা হচ্ছে আমি একটু এখানে মানে করতে চাই আর কি, ডিসকাস করতে চাই। আর ফার্স্ট যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে পারপাসফুল প্র্যাকটিস। ঠিক আছে? আচ্ছা, সরি, ফার্স্ট জিনিসটা হচ্ছে পারপাসফুল প্র্যাকটিস। ওকে, সো জিনিসটা কি, লাইক if you want to go beyond your limit, you have to practice purposefully. You have to practice in a certain way that allow you to reach the goal you want to achieve. I mean, আমাদের প্রত্যেকেরই একটা গোল থাকে, তাই না? আমি হচ্ছে জাভাতে এক্সপার্ট হতে চাই, আমি এই ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হতে চাই, কিন্তু এটা আসলে করার জন্য যে প্র্যাকটিসই করি সেই প্র্যাকটিসটা পারপাসফুল হতে হবে। আমি এটা নিয়ে আলোচনা করতেছি। মনে করেন আপনি যা জানেন, কিছুক্ষণ আগেই অবশ্য বললাম এই ব্যাপারটা, যেটা হচ্ছে যে আপনি যা জানেন সেটাই যদি হচ্ছে করতে থাকেন, তাহলে আপনি আসলে আগাবেন না, আপনি ওইখানেই থেকে থাকবেন। ঠিক আছে? সো সবসময় যেটা করতে হবে যে আমাদেরকে আমি যা জানি তার বিয়ন্ডে যেতে হবে। অর্থাৎ আমি হয়তো এক্স পরিমাণ জানি, আমাকে রেগুলারলি 10% 15% একটু ইনক্রিজ করতে হবে আমার এক্সপার্টিস। হ্যাঁ, সো দ্যাট ওয়ে উইল কিপ ইমপ্রুভিং। আপনি সবসময় যে কাজটি করেন, এই আগেও বললাম, সেটা যদি আসলে করতে থাকেন তাহলে আপনার ব্রেইন আসলে গ্রো করবে না, তাই না? অনেক সময় আমরা দেখি না অনেক মানুষ যে একটা বিষয় স্কুলে তারা হচ্ছে হঠাৎ করে স্কুল থেকে যখন বের হয়ে আসছে প্রফেশনাল লাইফে চলে গেছে, ওরা সিমিলার কাজ হয়তো লম্বা সময় 20 ইয়ার্স ধরে কাজ করতেছে, কিন্তু দেখা যায় যে তারা আসলে ওই বিষয়টাই একই রকম রেগুলারলি করে আসতেছে কিন্তু গ্রো করতেছে না, তাই না? এর কারণ হচ্ছে যে সেম জিনিসটা আমরা রেগুলার করতে থাকি, কিন্তু আমরা একটু বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি না, বা একটু আমাদের যে অবস্থানে আছি তার বিয়ন্ডে আমরা চিন্তা করি না। এখানে এই যে এই স্লাইড একটা ছবি দেখাচ্ছি, সেটা আসলে মূলত একটা নিউরনের ছবি, অর্থাৎ হচ্ছে আমাদের ব্রেইন সেলের একটা ছবি। সেটা হচ্ছে যে আমরা নিশ্চয়ই সবগুলা জানি, তাই না, এই নিউরনের সেলগুলা কিভাবে কাজ করে। তো এখানে এই এই যে এই নার্ভ ফাইবারের উপরে দেখেন একটা জিনিস দেওয়া আছে, সেটা নাম হচ্ছে মাইলেন। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে শিখি বা কোনো একটা জিনিস নিয়ে কাজ করতে থাকি, তখন আমাদের ব্রেনের মধ্যে এই নিউরন সেলগুলো কমিউনিকেট করে, একটা আরেকটার সাথে যোগাযোগ করে, তাই না? তো এখন কোনো একটা যোগাযোগ যত বেশি ফাস্টার হয়, কমিউনিকেশনটা যত বেশি ফাস্টার হয়, তত দ্রুত এই কাজটা আমরা করতে পারি, তত ইফেক্টিভলি আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে? এই ইনফরমেশনটা একটা ইন্টারেস্টিং বই আছে, নাম হচ্ছে দি ট্যালেন্ট কোড। বইটা আপনারা দেখতে পারেন। এই বইটার সেকেন্ড চ্যাপ্টার বিষয়টা নিয়ে আলোচনা করছে। আমি খুব সংক্ষিপ্তভাবে দুই একটা জিনিস বলতে চাই এখানে। তো এখন আমরা যখন কোনো কাজ একবার করি, বা ইটস ডিফিকাল্ট, ফার্স্ট টাইম যখন করি ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট, আমরা অনেক সময় করতেই পারি না, কিন্তু সেম জিনিসটা যদি রিপিটেডলি ওভার এন্ড রেগুলারলি করতে থাকি, তখন এই আমাদের এই যে নার্ভ ফাইবারের উপরে একটা এই মাইলিনের কোটিং পড়ে। ঠিক আছে? এরকম এই কোটিংটা পড়তেই থাকে। হ্যাঁ, এখন যত বেশি সেম জিনিসটা আমরা রেগুলারলি প্র্যাকটিস করি, এবং আমরা যদি হচ্ছে তখন এই মাইলিন স্তরটা একটার পর একটা পড়তে থাকে। আচ্ছা, এখন ধরেন পড়লে সুবিধাটা কি? পড়লে যেটা হয় যে কমিউনিকেশনের ফলে যে ধরেন আমরা যখন সেই কাজটা করতে যাই এবং অনেকগুলো নিউরন যখন কমিউনিকেট করে, এই কমিউনিকেশনটা অনেক ফাস্টার হয়ে যায়। একটা নিউরনের মধ্যে, যেটার মধ্যে এই মাইলিনের স্তরটা নাই, এবং যে আরেকটা নিউরন যার মধ্যে মাইলিনের স্তরটা আছে, দুইটার মধ্যে কমিউনিকেশনের ডিফারেন্স হিউজ। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে তাহলে হাউ লং ইট উইল, মানে এই মাইলিন স্তরটা কতদিন পর্যন্ত পড়তে থাকবে? এই স্তরটা আসলে ততদিন পর্যন্ত পড়তে থাকবে যতদিন পর্যন্ত আপনি হচ্ছে নিজেকে নিজের বিয়ন্ডে নিয়ে যাবেন, একটু ট্রাই করবেন। মনে করেন হচ্ছে আপনি একটা ভুল করতেছেন, তখন আপনার মাথায় নিউরন যেটা করবে সেটা হচ্ছে যে আরেকটা স্তর ফেলানোর চেষ্টা করবে, কারণ সে চিন্তা করবে যে না, আই এম নট এক্সপার্ট এট দিস ইয়েট, আমাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে। সো সে আরেকটা
স্তর অ্যাড করবে, আরেকটা কোটিং অ্যাড করবে। হ্যাঁ, এটা করতেই থাকবে। কিন্তু আপনি যদি থামাই দেন যে না আমি হচ্ছে লেটস সে আই এম রিজনেবলি গুড অ্যাবাউট ইট সার্টেন থিংস, আমি আর এর বেশি ইমপ্রুভ করতে চাই না, তখন এই মাইলনের স্তর পড়াটাও বন্ধ হয়ে যায়। এখন এটা এই স্তরটা আসলে আপনি যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত এটা কাজ করতে থাকে। একটা সার্টেন এইজে কিছু হয়তো কমে যেতে থাকে, লাইক বয়স্ক যখন মানুষ হয়ে যায়, কিন্তু এটা পড়তে থাকে কন্টিনিউয়াসলি, এই স্তরটা পড়তেই থাকে যতদিন পর্যন্ত আপনি আপনাকে নিজের বিয়ন্ডে নিয়ে যাবেন, রিচ করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন। সো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমি জাস্ট ওয়ান্টেড টু আমি এটা বলার চেষ্টা করতেছিলাম যে উপরে যে কথাগুলো বললাম আর কি, নিজেকে ধরেন আমি হয়তো একটা স্পেসিফিক বিষয় এইটুকু জানি, আমার নেক্সট এই বিষয়টা নিয়ে যখন কাজ করব আমার উদ্দেশ্য থাকবে, টার্গেট থাকবে যে আমি একটু 5% 10% একটু নতুন কিছু করি, ঠিক আছে? সো পরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে মেন্টাল রিপ্রেজেন্টেশন। এই কনসেপ্টটা একটু উইয়ার্ড মনে হতে পারে, বাট আমি ব্যাখ্যা করতেছি। বিষয়টা হচ্ছে যে when you do something, when you try to do something with your brain creates a mental representation of that things. চলেন আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করে ফেলি এটা নিয়ে। সেটা হচ্ছে যে সবাই ক্লোজ ইউর আইস বেসিক্যালি। Now imagine you have got a keyboard. It's invisible, maybe it's not existent, but imagine you have a keyboard. Now I would like you to do is write your name using that keyboard, imaginary keyboard. Can you do it? I'm sure you were able to do it, right? So I can. এর কারণ হচ্ছে যে our brain knows where is the keys are, right? It's the mental representation of your keyboard in your head, right? So if I ask you how to write a loop in your favorite programming language, you'll just immediately open your ID and you'll just write it. এর কারণ কি? এর কারণটা হচ্ছে যে ওই ফর লুপটা কিভাবে লিখতে হয় সেটার একটা মেন্টাল রিপ্রেজেন্টেশন আপনার মাথায় আছে, ঠিক আছে? সো এখন ধরেন আপনি আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে যে আপনি একজন নভিস ডেভেলপার, আরেকজন হচ্ছে লেটস সে একজন এক্সপার্ট। Let's give me a concrete example. I know Java. I am fascinated with this programming language and আমি এটা নিয়ে কাজ করি এবং খুব ভালোভাবে কাজ করতে পারি। কিন্তু লেটস কম্পেয়ার উইথ দিস উইথ জেমস গসলিং, হু ইজ দ্য ফাদার অফ জাভা। উনার আর আমার মধ্যে পার্থক্য কি? উনি হচ্ছে এই বিষয়ে এক্সপার্ট, হি ইনভেন্টেড দি ল্যাঙ্গুয়েজ এন্ড লেটস সে লাস্ট 25 ইয়ার্স ধরে এটা নিয়ে কাজ করে আসতেছে, তাই না? তো উনার আর আমার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে কোয়ালিটি অফ মেন্টাল রিপ্রেজেন্টেশন। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে উনার যে মেন্টাল রিপ্রেজেন্টেশন আছে সেটার কোয়ালিটি অনেক হাই দেন মি। সো ডিফারেন্স বিটুইন অ্যান এক্সপার্ট অ্যান্ড এ novice is the mental representation, quality of mental representation. And এই mental representationটা কিভাবে তৈরি হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। It's created by doing an action. It's doing things. That is why knowledge is not that useful. I mean, আমরা অনেকেই হচ্ছে খুবই ফোকাসড অন নলেজ। I have to know this, I have to read 10 books, 100 books, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড, কম্পিউটার সায়েন্স রিলেটেড সবকিছু সম্পর্কে জানতে হবে। আপনি জানতেই পারেন, কিন্তু দ্যাটস নলেজ, দ্যাট ডাজন্ট হেল্প ইউ টু ডু থিংস। স্কিল ইজ when you do certain things over and over and purposefully and you improve little by little, it helps you become an expert and you create mental representation, ঠিক আছে? সো আমি এই অংশে একটা জিনিস ফোকাস করতে চাই, সেটা হচ্ছে যে আমি ইনফ্যাক্ট স্ট্রেস দিতে চাই যে নলেজ শুডন্ট বি ইউর গোল, ইটস নট ইভেন অবজেক্টিভ অ্যাট অল। আই মিন স্কিল ইজ, ঠিক আছে? নলেজ হচ্ছে আমাদের মেমোরিতে হচ্ছে একটা লুজ মেমোরি। আমরা ইটস হার্ড টু অ্যাক্সেস। মনে করেন আপনি অনেক কিছু পড়ছেন, আপনি ইমিডিয়েটলি ওটা নিয়ে কিছু কাজ করতে পারবেন না। হয়তো আপনি জানেন কিভাবে কাজ করতে পারে, কিন্তু আপনাকে যদি কাজটা করতে দেওয়া হয় আপনি ইমিডিয়েটলি ওটা করতে পারবেন না, ঠিক আছে? On the other hand, skill is the connected memory. Like এই স্লাইডটা যেটা বলতেছে আর কি, হ্যাঁ, যে এটার উপরে আপনার এই যে নিউরন গুলো যে যখন কানেক্ট করে এর উপরে একটা মাইলিনের বিভিন্ন স্তর পড়ে, তাই না? সো ইউ ক্যান অ্যাক্সেস ইমিডিয়েটলি, ইউ ক্যান অ্যাক্সেস ফাস্টার। এবং আপনি প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে এমন হয়ে যায় যে কিছু জিনিস আপনি সাবকনসিয়াসলি করে ফেলতে পারেন, আপনার কাছে মনে হয় না আপনি চিন্তা করতেছেন, বাট করে ফেলতেছেন, তাই না? এরকম হয়ে যায়। সো স্কিল ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরেকটা কংক্রিট এক্সাম্পল দিই। How many of you are here are cricket fan? আগে বলেন তো আপনারা কারা কারা ক্রিকেট দেখেন?
চ্যাট বক্সে। আই এম শিওর এভরিওয়ান বাংলাদেশের সবাই ক্রিকেটের হিউজ ফ্যান, তাই না? কিন্তু আমরা ক্রিকেটের রুলস এন্ড রেগুলেশন সবকিছু জানি, তাই না? কখন কিভাবে বল থ্রো করতে হয়, কিভাবে হচ্ছে ব্যাট করতে হয়, কখন হচ্ছে কিরকম বল দিতে হয়, মানে উই আর এক্সপার্ট ইন দিস সর্ট অফ, তাই না? আমরা যখন ক্রিকেট খেলি দেখি। কিন্তু সাকিব আল হাসান ও একই জিনিস জানে। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন Sakib Al Hasan and us? The difference is Sakib Al Hasan has quality mental representation of this cricket because he has been playing for long time, তাই না? আমরা জাস্ট দেখি, আমরা খেলি না। এর জন্য আমরা হচ্ছে সাকিব আল হাসানের মতো বল করতে পারবো না কিংবা ব্যাট করতে পারবো না। সো দ্যাটস দ্য কংক্রিট এক্সাম্পল। আমরা অনেক সময় হচ্ছে এই মাসল মেমোরি নিয়ে কথা বলি, যে আমাদের যখন কিবোর্ডে টাইপ করি অনেক সময় মনে হয় কি হাতের মধ্যে মেমোরি চলে আসছে, তাই না? হাত দিয়ে আমরা জাস্ট একটার পর একটা টাইপ করে যাচ্ছি, আমাদের হয়তো চিন্তাও করতে হয় না। তো এটাকে অনেক সময় মাসল মেমোরি বলা হয়, যদিও মাসল মেমোরি বলে আসলে কিছু নাই, বাট it's all in your brain, but let's call it muscle memory. So muscle memory are created by mental representation, and mental representation actually creates skills, and skills are created by doing things. তাহলে আমরা যদি এই এতক্ষণ পর্যন্ত যা শুনলাম সেটাকে যদি সামারাইজ করি, সেটা হচ্ছে যে স্কিল ইজ ইম্পর্টেন্ট, নট নলেজ শুড নট বি আওয়ার গোলস। সো আমরা যদি স্কিল অর্জন করতে চাই সেটা হচ্ছে যে উই হ্যাভ টু ডু থিংস ওভার অ্যান্ড ইমপ্রুভ পারপাসফুলি, উই হ্যাভ টু ডু থিংস পারপাসফুলি, এবং প্রতিনিয়তই কিছুটা কিছুটা ইমপ্রুভ করতে হবে, এবং দ্যাট উইল ক্রিয়েটস আওয়ার মেন্টাল রিপ্রেজেন্টেশন, অ্যান্ড মেন্টাল রিপ্রেজেন্টেশন উইল ক্রিয়েট স্কিলস। আর যখন আমাদের একটা স্কিল ক্রিয়েট হবে, উই ক্যান কল ইট আওয়ার সেলফ অ্যান এক্সপার্ট, রাইট? সো এক্সপার্ট, এখানে আরেকটা জিনিস বলি যে expert is not someone who knows a lot of things, like computer science সবকিছু সে জানে, he or she is not expert is someone who knows a certain things very well, he can do things মানে সেই কোন, ফর এক্সাম্পল আমি যদি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, ফর এক্সাম্পল আমাদের এখানে মাউন্ট ভাই আছে, he will be able to develop a mobile application way faster than me, way better than me, way quality production develop করতে পারবে, because he's been doing it for like 12 years, right? তার মেন্টাল রিপ্রেজেন্টেশন এই বিষয়টার উপর খুব বেশি আছে রাদার দেন মি, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো বিগিনার, আমি তো শুরু করব, আমি একটা বিষয়ে স্কিল অর্জন করতে চাই, হাউ আই এম গোয়িং টু স্টার্ট উইথ দ্যাট? আমি কিভাবে শুরু করব, কিভাবে আমার মেন্টাল রিপ্রেজেন্টেশন আমি বাড়াবো, তাই না? লেটস গো উইথ দ্যাট। আমি আমার নেক্সট স্লাইডটাতে যাই। নেক্সট স্লাইডটা হচ্ছে এরকম, মানে এই প্রশ্নটাই করলাম, হাউ টু বিকাম অ্যান এক্সপার্ট অন এনিথিংস। সো এই ফার্স্ট স্লাইডটা নিয়ে আমি একটু কথা বলি, অনেক বেশ কিছুক্ষণ কথা বলবো। সেটা হচ্ছে যে এটার একটা টার্ম আছে যেটার নাম হচ্ছে অ্যাক্সেলারেটেড লার্নিং। এটা টিম ফেরিস নামে এক ভদ্রলোক এটাকে ফার্স্ট কয়েন করছে। টিম ফেরিস সম্পর্কে যারা জানেন না আমি বলিনি, সে একজন অথর, তার একটা ইউটিউব চ্যানেল আছে, তার প্রচুর পডকাস্ট আছে, আপনারা চাইলে শুনতে পারেন, খুবই ইউজফুল। জাস্ট সার্চ বাই দিস নেম টিম ফেরিস। সে হচ্ছে অনেকগুলো কোম্পানির অ্যাডভাইজার, উবার, ফেসবুক, শপিফাই, আলিবাবা, বড় বড় কোম্পানির অ্যাডভাইজার, টেকনিক্যাল অ্যাডভাইজার। সো হি হ্যাজ এ হিউজ নলেজ। তার আইডিয়া থেকে এটা হচ্ছে এই অ্যাক্সেলারেটেড লার্নিং জিনিসটা আসলে প্রপোজ করা হয়, মানে উনি আসলে প্রপোজ করেন। এটা শুরু আসছে হচ্ছে একটা প্রিন্সিপাল থেকে, যেটার নাম হচ্ছে পারেটো প্রিন্সিপালস। আমি খুব ডিটেইলে যাচ্ছি না, বিকজ আমার আসলে অনেকগুলো কন্টেন্ট আছে। এই টার্মটা নিয়ে আপনি সার্চ করতে পারেন গুগলে, তারপরে এটা সম্পর্কে জানতে পারবেন। মূল বিষয়টা হচ্ছে যে পারেটো প্রিন্সিপাল যেটা বলে যে 20% এফোর্ট দিয়ে আসলে 80% রেজাল্ট পাওয়া যায়, বাকি 20% এফোর্টের জন্য আসলে 80% টাইম লাগে, ঠিক আছে? 80% এফোর্ট লাগে। সো তার মানে হচ্ছে যে আমরা যদি 20% জিনিসগুলো জানতে পারি, তাহলে আমরা হচ্ছে 80% এর মতো বিষয় নিয়ে কাজ করতে পারবো। ইজন্ট ইট অ্যামেজিং? যে আমরা যদি কোনোভাবে ফিগার আউট করতে পারি যে কোন 20% আসলে আমাদের জানা উচিত, তাহলে আমাদের লাইফটা অনেক ইজিয়ার হয়ে যাবে না? উইল এবল টু লার্ন ফাস্টার, রাইট? সো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে ফিগার আউট করবো সেই 20%? এইটা ফিগার আউট করার ওয়ে আমরা অলরেডি অনেকবার বলছি। আই এম শিওর যে
আপনারা অলরেডি জানেন, সেটা হচ্ছে যে ফাইন্ড এ মেন্টর, গো টু টক টু অ্যান এক্সপার্ট, রাইট? Like we are talking over here. I mean, for example, if you need to know about mobile application development, talk to Mount Bhai. He is the expert over here, right? So figure out the 20%, and then start working with that 20%, because ওই 20% জানলে আপনি at least 80% রেজাল্ট পাবেন। আপনি হচ্ছে লেটস সে মোবাইল অ্যাপ্লিকেশন ওই 20% ই হচ্ছে 80% অফ দ্য টাইম ব্যবহার হয়। আমি বলতেছি না যে যে বাকি 20% লাগবে ওটা আপনার শেখার দরকার নেই, ওটা শিখবেন অ্যাজ ইউ গো অ্যালং, আপনি আস্তে 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 শিখবেন, ঠিক আছে? বাট অ্যাটলিস্ট আপনি তো মানে লেটস সে একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যতটুকু নলেজ দরকার সেটা হচ্ছে আপনি 20% এফোর্ট দিয়ে শিখে ফেলতে পারবেন। isn't it better than হচ্ছে knowing nothing? এখানে Right? আমি এটা তুমি খুবই একটা ভালো পয়েন্ট এখানে বলছো, যে সেটা হচ্ছে যে 20% হুইচ ইজ মানে আমি এই বইটা বা আমি তার এই প্রিন্সিপালটা সম্পর্কে আমি জানতাম না, বাট আমার কাছে এখন ডট কানেক্ট করতে পারতেছে যে ইটস এক্সট্রিমলি ট্রু এবং রিলেভেন্ট। জিনিসটা হচ্ছে এরকম, তুমি যেহেতু মোবাইলের কথা বলছো, সো আমি যদি মনে করো iOS ডেভেলপমেন্টের কথা বলি, কেউ যদি iOS এর ডেভেলপমেন্টের কয়েকটা জিনিস, জাস্ট পার্টিকুলার কিছু জিনিস যদি সে জানে, তাহলে সে যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে, ঠিক আছে? সে কিন্তু 80% অ্যাপ্লিকেশন সে তৈরি করতে পারবে, হুইচ ইজ ফ্র্যাঙ্কলি ট্রু। এখন এই কোন 20% জানার দরকার সেটা ফিগার আউট করতে আমরা অ্যাকচুয়ালি 80% টাইম ওয়েস্ট করি, যে ওকে আমার কোনটা কোনটা আসলে জানা দরকার। কিন্তু আমি মানে এক্সপ্লিসিটলি আমি বলে দিতে পারি এখানে যে ওকে তুমি এটা 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 করো, এবং যদি এটা এটা করো তাহলে এইভাবে ডটগুলো কানেক্ট করতে পারবে, এবং এটা এটা করলে তোমার এইগুলো সব হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা কিন্তু ফিগার আউট করতে আমাকে অনেক টাইম স্পেন্ড করতে হয়েছে। সো তার মানে প্রিন্সিপালটা বলতেছে, তুমি যদি একটা মেন্টরের কাছে যাও, তাহলে তোমার সেই মেন্টর তোমাকে ওই 20% কথাটা বলে দিতে পারবে, যেটা কিনা তোমার ওই নলেজ গেইন করার প্রসেসটা অনেক এক্সিলারেটেড হয়ে যাবে। সো রিয়েলি ইন্টারেস্টিং। That's what accelerated learning is, ঠিক আছে? So I would say it's not even accelerated learning, it's smarter learning. রাইট। ব্যাপারটা হচ্ছে ট্রেড অফ থাকে, যে ট্রেড অফটা হচ্ছে যে অনেক সময় যে তুমি নিজে নিজে যদি সবকিছু এক্সপ্লোর করা হয় তাহলে অনেক কিছু এক্সপ্লোর করা যায়, কিন্তু এখানে তখন টাইম এবং মানে ম্যাটারটা চলে আসে। সো এক্সিলারেটেড লার্নিং মেক ডেফিনেটলি সেন্স এট দ্য বিগিনিং ফর শিওর। সো নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে জাস্ট ইন টাইম লার্নিং, হুইচ ইজ অ্যানাদার ইন্টারেস্টিং থিংস। এগুলো সবই যে বইটা থেকে আইডিয়াগুলো নেওয়া। কিছু এর মধ্যে আমি যে জিনিসগুলো বলছি এর অনেকগুলাই আমি আসলে নিজে প্র্যাকটিস করছি এবং ফলাফল পেয়েছি, এই জন্যই আমি আসলে অ্যাডভোকেট করতেছি আসলে, ঠিক আছে? আচ্ছা, এখন নেক্সট জিনিসটা হচ্ছে জাস্ট ইন টাইম লার্নিং। এই জিনিসটা কি? নাও দ্যাট ইউ নো দ্য 20%, রাইট? যে 20% জিনিসগুলো আপনার শিখতে হবে। এখন এই 20% জিনিসটা আসলে আমি কিভাবে শিখবো? ইউ হ্যাভ টু ক্রিয়েট আ প্রজেক্ট অ্যারাউন্ড ইট, ঠিক আছে? You have to create a project and you have to create a steps, ঠিক আছে? সে লেটস সে আমি যেহেতু জাভার ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, মানে আমি এটা আমার এক্সপার্টিস, সেটা সম্পর্কে বলি। লেটস সে ইউ ওয়ান্ট টু নো স্টার্ট উইথ জাভা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। সো ফার্স্ট থিং ইজ কি, আপনি কয়েকটা স্টেপ আমরা এভাবে বলতে পারি। সে ফার্স্ট থিং ইজ টু নো হোয়াট ইজ সার্ভলেট, কিভাবে সার্ভলেট কাজ করে, তাই না? তাহলে আমি একটা স্টেপ তৈরি করলাম যে আমার সার্ভলেট জানানোর জন্য এই জিনিসটা করতে হবে। ফার্স্ট স্টেপটা হচ্ছে যে সার্ভলেটের উপরে কি কি বই আছে বা কি কি ব্লগ আছে, বা আমি একজন সার্ভলেট যে এক্সপার্ট তার কাছে আমি যেতে পারি, তাই না? যে অমুক হচ্ছে হি ইজ দ্য পার্সন হু নোজ দ্য সার্ভলেট, তার কাছে আমি গিয়ে শুনে আসলাম যে 20% আমি অলরেডি জানি, তাই না? সো ফার্স্ট স্টেপ হচ্ছে বইটা বের করা। দেন হচ্ছে সেকেন্ড স্টেপ হতে পারে যে আমি একটা নতুন একটা প্রজেক্ট তৈরি করলাম। থার্ড স্টেপ হচ্ছে যে ওয়েব অ্যাপ্লিকেশনের ফার্স্ট পেজ কি থাকে, তাই না? ফার্স্ট পেজ থাকে হচ্ছে একটা হোম পেজ, দ্যাটস ইট। ফোর্থ পেজ হচ্ছে যে আমি এর পরের স্টেপটা হয়তো মানে অথেন্টিকেশন নিয়ে কাজ করা। সো আমি যখন জাস্ট ইন টাইম লার্নিংটা হচ্ছে যে আমি এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কাজ করতেছি ঠিক ওইটাতেই ফোকাস করা এবং ওইটার নিয়ে কয়েকটা স্টেপ তৈরি করা, এবং আমি যখন ওই কাজটা করবো শুধুমাত্র ওই বিষয়টা নিয়ে জানবো,
এবং ওটা যখন কমপ্লিট হয়ে যাবে আই উইল মার্ক ইটস ডান। সো নেক্সট স্টেপ কি? অথেন্টিকেশন। তাহলে অথেন্টিকেশন সম্পর্কে যতটুকু নলেজ আমার দরকার আমি ঠিক ততটুকুই ওইটা নিয়ে লার্ন করব। অথেন্টিকেশন যখন ডান হয়ে গেছে, লেটস ওয়ার্ক উইথ অথরাইজেশন। এরকম স্টেপ বাই স্টেপ আমি হচ্ছে আগাতে পারি। এতে যেটা হবে যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে ওভারওয়েলমড হব না, তাই না? যখন হচ্ছে লেটস সে জাভা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট একটা হিউজ থিং, তাই না? আপনি একজনের পক্ষে হয়তো সবগুলো টপিক সম্পর্কে শিখাও সম্ভব না, জানাও সম্ভব না, কিন্তু সবগুলো যদি আপনার হাতে থাকে সামনে, ইউল গেট অ্যাফ্রেড। মানে আপনি হচ্ছে ভয় পাবেন, এটা আমার দ্বারা সম্ভব না, টু সো মেনি থিংস, রাইট? সো দ্যাটস ওয়াই মানে ফার্স্ট অফ অল হচ্ছে find the 20% and then create a step, create a project around it, ঠিক আছে? এবং at a time focus on one thing, এবং সেটা শেষ হয়ে গেলে আমরা নেক্সট স্টেপটাতে যাব, এবং ওই নেক্সট স্টেপটাতে কাজ করার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই শিখব। এটাকে বলা হচ্ছে জাস্ট ইন টাইম লার্নিং, ঠিক আছে? সো নাও ইউ ক্যান কম্বাইন দিস টু, ইউল স্টার্ট লার্নিং ফাস্টার অ্যান্ড ফাস্টার, রাইট? 20% and you have a project around it and you have steps and you are working one step at a time, that will make you go faster. I mean, it's smarter way, right? So now you know that doing things create mental representation. Mental representation is the key to acquire a skill. And you are not doing 100 of things at once, rather you are focusing on one important things at once. That and এভাবে আস্তে আস্তে গ্রাজুয়ালি উইল বিকাম অ্যান এক্সপার্ট অন সার্টেন থিংস, ঠিক আছে? সো মানে জিনিসগুলো আসলে ব্রেকডাউন করলে খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই সহজ হয়ে যায়, তাই না? যে ইটস নট, এখন কি মনে হচ্ছে যে ইটস খুব ডিফিকাল্ট একটা জিনিস? কারণ যখন 100% জিনিস আমরা ফোকাস করব তখন আসলে মানে গ্রাজুয়াল টিপিক্যালি আমাদের মধ্যে এক ধরনের ভয় চলে আসে যে এতগুলো জিনিস কিভাবে শিখবো। নাও দ্যাট ইটস বয়েলস ডাউন টু 20% থিংস, আমাদের মন ইজিলি তখন হচ্ছে যে 20% থিংস নট এ ম্যাটার, মানে এটা খুব নট বিগ ডিল না, আমি হয়তো শিখতেই পারবো, তাই না? সো আমরা আসতেছি আর কি। ওকে, এখানে আরেকটা তোমার ইসের থেকে পয়েন্টের বেসিসেই এটাকে আরেকটু এক্সটেন্ড করার জন্য বলি, যে সেটা হচ্ছে যে কোনো প্রবলেমকে ভাঙতে পারা, সে প্রবলেমটা সলভ করার 50%। সো তুমি যদি প্রবলেমটাকে ভেঙে ফেলো ছোট 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 পার্টে, তাহলেই কিন্তু তোমার প্রবলেম অর্ধেক সলভ হয়ে গেল, ঠিক আছে? এবং তখন তোমার জন্য জিনিসটা ফোকাস করতে এবং জাস্ট ওই পার্টটুকুকে সলভ করতে তুমি অ্যাফ্রেড হবে না, তুমি ইউ ক্যান জাম্প অন ইট এন্ড সলভ ইট ইনস্টেড অফ লুকিং এট দ্য হোল পিকচার, রাইট? দ্যাটস কল্ড ডিভাইড এন্ড কনকিউর। ওকে, সো নেক্সট যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে অর্ডার অফ ইগনোরেন্স। এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। অর্ডার অফ ইগনোরেন্স হচ্ছে যে কোনো নলেজ, যে কোনো এক্সপার্টিস সবকিছুর জন্য এই 5টা অর্ডার অফ ইগনোরেন্স ট্রু, এবং এইটা যদি আমরা জানি তাহলে হচ্ছে উইল নো হাউ টু অ্যাকোয়ার নলেজ, ওকে, বা অ্যাকোয়ার স্কিলস। সো ফার্স্ট অর্ডার যেটা হচ্ছে যে মানে it goes from 0 to 4, and order of ignorance 4 means I'm the most ignorant person, and order of ignorance 0 means I know something, I'm expert on something, ওকে? সো আমাদের গোল থাকবে হচ্ছে যে অর্ডার অফ ইগনোরেন্স 4 থেকে একদম 1 এ চলে আসা। আচ্ছা, আমি একটার পর একটা এক্সপ্লেইন করতেছি। ফার্স্ট মানে ফর মি, ফর এক্সাম্পল, I know Java, right? I know how it what it is, how it works, and I can do things with Java. So I have an order of ignorance 0 on Java on this particular topic. So I can call it I'm an expert on Java. ঠিক আছে? So the second one, which is first order of ignorance, is I don't know something. For example, Clojure অথবা কি বলে iOS application development, ঠিক আছে? So আমি Clojure দিয়ে এক্সাম্পল দিচ্ছি, but at least I know যে I don't know Clojures, right? I know Clojure exists, but application development exists. It's a functional programming language and JVM Clojure, but I don't know about it, right? So that's the order of ignorance one. The second order of ignorance is lack of awareness, which is I don't know that I don't know. এটা একটা এক্সাম্পল তো একটু ডিফিকাল্ট, বিকজ আই ডোন্ট নো, রাইট? সো তারপর আমি দেওয়ার চেষ্টা করি, লেটস সে সামওয়ান হ্যাজ ক্রিয়েটেড এ নিউ লাইব্রেরি
It's super fast and useful. Because I don't know that exists, I cannot learn it, right? That's why order of ignorance extremely important. And third one is extra important. সেটা হচ্ছে যে lack of process. আমার কোনো প্রসেস নাই আমি কিভাবে আসলে একটা জিনিস শিখবো। এক্সাম্পল দিতে পারি, যেমন কি কি প্রসেস হইতে পারে যেটা আমার নাই আসলে, যেমন I don't talk to people, I don't read blogs, I don't join conference or attend event like this one, right? I don't experiment with new things. So if I don't do all of these things, I don't have a process of knowing things. ঠিক আছে? So that's the order of ignorance 3. And how can we elevate from this? It just এই don't know গুলাকে আমরা eliminate করে দিতে হবে. So I talk to people, read blogs, join conference, attend events like this, find a mentors, experiment with things. That way you will know things, right? যে এই জিনিসটা তুমি জানো না, তাই না? That way you will get আপনি যদি order of ignorance 3 elevate করতে পারেন তাহলে আপনি 2টা elevate করতে পারবেন, দেন 2টা থেকে আপনি হচ্ছে 1 এ চলে আসতে পারবেন, দেন আপনি হচ্ছে 0 তে চলে যেতে পারবেন, তাই না? So that's extremely important. And the final one is the meta ignorance, order of 4th. অর্থাৎ হচ্ছে এটার মানে হচ্ছে যে আমি এই অর্ডার অফ ইগনোরেন্স গুলো জানি না। আপনি ইউ আর দ্য মোস্ট ইগনোরেন্ট পারসন। আই এম শিওর আপনারা যারা শুনছেন এখন যেহেতু আপনি এই অর্ডার অফ ইগনোরেন্স গুলো জানেন, ইউ আর নট anymore the most ignorant person. You at least know the order of ignorance. So now you just start working from the third one. So get elevate from the third one and then go second, first, and then 0. আমরা যদি এখন পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম এটাকে যদি আমরা আইটারেট করি সেটা হচ্ছে যে এইভাবে বলি, figure out the 20% of things, create a project around it, and focus on one step at a time, create a process, elevate from the order of ignorance, get to the 0, get to the bottom of it. So yeah, I mean that's all, right? Shesh. Well, we are not finished yet. We have another things. Let's talk about this deliberate practice. Now আমরা তো ফিগার আউট করলাম, তাই না, আমাদের কি শিখতে হবে, কি লার্ন করতে হবে, কোন 20% শিখতে হবে, কিন্তু আসলে এগুলা শেখার জন্য তো আসলে করতে হবে, তাই না, প্র্যাকটিস করতে হবে। সো ওই বইটাতে আমি যে বইটা রেকমেন্ড করলাম পিক, এটাতে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে যে the most scientific way of practice of or acquiring knowledge, acquiring skills or getting skilled is deliberate practice. You have to practice deliberately. ঠিক আছে? And এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, চলেন এই ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে একটু আলোচনা করি। What are the characteristics of deliberate practice? শুরুতেই বলছি, তাই না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে হচ্ছে ডুইং থিংস, আর ডুইং থিংস ক্রিয়েটস মেন্টাল রিপ্রেজেন্টেশন, আর মেন্টাল রিপ্রেজেন্টেশন ক্রিয়েট স্কিলস। When you have skills, you are an expert, and when you are an expert, you have a job, you have a good salary, you have a good comfortable life, right? So স্টেপস গুলো এরকম। তাহলে আমরা একটু এটা নিয়ে আলোচনা করি যে ডেলিবারেট প্র্যাকটিস জিনিসগুলো কি। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে ইট ওয়ার্কস অ্যারাউন্ড ওয়েল নোন স্কিল সেট। ওয়েল নোন স্কিল সেট বলতে আমি কি বুঝাচ্ছি, যে ফর এক্সাম্পল আমি এজ এ সফটওয়্যার ডেভেলপার হিসেবে আমার কি কি স্কিল দরকার, জানা দরকার। আমি এর আগে কোনো একটা সেশনে হয়তো ডিসকাস করেছিলাম যে সফটওয়্যার ডেভেলপার আমাদের বেশ কয়েকটা স্কিল থাকা দরকার। এটা হচ্ছে কোড রিড করার স্কিল, বি অ্যাবিলিটি টু রিড কোডস, বি অ্যাবিলিটি টু রাইট কোডস, বি অ্যাবিলিটি টু নো টুলস, রাইট, বি অ্যাবিলিটি টু ডেলিভার থিংস, এরকম 7টা স্কিলের ওপর কথা বলছি। তো এখন এই ধরেন আপনি কোডিং শিখতে চান, মানে আপনি কোড লিখতে শিখতে চান, তাহলে আপনাকে হচ্ছে কোন একটা স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার জন্য আসলে আপনার কি করতে হবে, কোন একজন মানে ওই যেহেতু আমরা অ্যাক্সেলারেট লার্নিং করতে চাই, খুব দ্রুত শিখতে চাই, স্মার্টলি শিখতে চাই, তাহলে ফিগার আউট করতে হবে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের 20% কি। তাহলে আমরা কি করবো, একজন মেন্টরের কাছে যাবো, মেন্টরের কাছে গিয়ে 20% গুলো ফিগার আউট করে নিয়ে আসবো, তাই না? তাহলে আমরা স্পেসিফিক জিনিস জানি, তাই না, যে দিজ আর দি স্পেসিফিক স্কিল। সো এই প্র্যাকটিসটার জন্য আমাদেরকে অবশ্যই একটা ওয়েল নোন স্কিল সেট তৈরি করতে হবে।
ঠিক আছে? এখানে যে জিনিসটা আমি স্ট্রেস দিতে চাই যে স্কিল ইজ আওয়ার গোল, ইটস আওয়ার অবজেক্টিভ, ইটস নট নলেজ। ঠিক আছে? People talk about knowledge, but like I said, the knowledge is not the connecting information of your brain. If you want to be an expert on something, you have to focus on skill, not knowledge. Skill are the things you put in practice, and deliberate practice is doing things. আমি কিছু জিনিস বারবার বলতেছি just to focus, just to put stress on it so that you understand this is the important. Okay, so yeah, you have to create a projects, and the মানে এখন হচ্ছে যে again, so you have to know, প্র্যাকটিস শুরু করার আগে আপনাকে জানতে হবে যে these are the things I want to learn, right? And next যে ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে সেটা হচ্ছে যে you have to মানে go beyond your comfort zone. Comfort zone থাকলে you will never learn something. So deliberating practice isn't doing things that you are used to do, right? It always a little bit more what you are comfortable doing, not a lot more, because আপনি যদি অনেক বেশি কমফোর্ট জোনের বাইরে যেতে চান, you may end up failing, এবং হতে পারে যে you may end up not doing it at all, right? So you have to work a little bit above your comfort zone, like 10%, 20%. ঠিক আছে? Every time you do something, you try to do a little more. All the time, you got to force yourself. You got to push yourself, right? If you're doing what you are doing, and if you're comfortable with it, you are not learning. So এটা একটু চ্যালেঞ্জিং হতে পারে, it may increase your chance of failing, but that's okay, that's the part of learning. এখানে একটা জিনিস বলে রাখি, যখনই আমরা হচ্ছে একটু মিস্টেক করি তখনই বুঝতে হবে যে we are learning. আপনি যদি মিস্টেক না করেন তার মানে হচ্ছে we stop learning, we are good at this and we are not improving. ঠিক আছে? কারণ এই লার্নিং এর সঙ্গে আমাদের ইমোশন জড়িত, আর আমাদের ব্রেন ইমোশনালি খুব ভালো কাজ করে। আপনি যখনই একটা মিস্টেক করবেন তখন আসলে এবং ওটা যখন ফিক্স করবেন, ইউর ব্রেন উইল রিমেম্বার যে দিস ইজ নট দ্য ওয়ে, আই অলরেডি ডান দিস মিস্টেক ফার্স্ট, সো আই হ্যাভ টু ফিগার ইট আউট, রাইট? সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইমপ্রেস মিস্টেক্স। ওকে, সো নেক্সট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড গোল. You have to have a well-defined goal. It might have some small goals that you can go after one by one. Like আমি আগে যেটা বলছি, স্টেপসের আগে যেটা হয় গোল থাকতে হয় একটা, যে আমি এই জিনিসটা শিখতে চাই, আমি এই জিনিসটা লার্ন করতে চাই, সেরকম একটা ওয়েল ডিফাইন্ড গোল থাকতে হবে। সো ওয়েল ডিফাইন্ড গোল তৈরি করার জন্য কিছু টেমপ্লেট আছে, আমি নেক্সট স্লাইডগুলোতে এই টেমপ্লেটগুলো দেখাবো। বাট আমি এখানে যে বিষয়গুলো বারবার বলতেছি সবগুলোর মধ্যে একই জিনিস বারবার স্ট্রেস করতেছি, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু টক টু এ মেন্টর। আপনি যে একটা ওয়েল ডিফাইন্ড গোল তৈরি করবেন, গোলটা তো আপনি জানেন না, আপনি যে জিনিস শিখতে যাবেন সেই জিনিসটা আপনার আইডিয়া নেই, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু গেট টু নো উইথ ইউ হ্যাভ টু গেট ইন টাচ উইথ এ মেন্টর অর এক্সপার্টস, যার কাছ থেকে গিয়ে আপনি হচ্ছে এই আপনার গোলগুলোকে ফিগার আউট করতে পারেন, গোলটাগুলোকে সেট করতে পারেন। আপনি নিজে হয়তো করবেন, কিন্তু তার কাছে পরামর্শ নিয়ে করবেন। And fourth one is deliberate. Deliberate practice is always deliberate, right? It means when you are practicing, you have to keep up with your full attention. It's not just for fun. I mean, we can do a lot of things for fun, but when you are going to learn certain things, when you are going to achieve skills, acquire skills, you are not doing it for fun, right? So it can be stressful. That's fine. So when you are doing it, make sure you take some break. For example, আপনি 25 মিনিট কাজ করার পরে 10 মিনিটস একটু বিশ্রাম নিতে পারেন, কারণ এটা স্ট্রেসফুল, তাই না? কিছু টেকনিক আছে, যেমন প্রোমোডোরো টেকনিক নামে একটা টেকনিক আছে, এটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? যে অথবা হচ্ছে রেগুলারলি বেসিসে করতে পারেন। লেটস সে আমি প্রতিদিন 15 মিনিট করে এই কাজটা করব বা 25 মিনিট করে কাজ করব, খুব বেশি না। আপনি যদি মনে করেন যে আমি টানা 2 ঘন্টা নতুন একটা জিনিস নিয়ে কাজ করব, it's going to be difficult. It will be extremely stressful. আপনি হয়তো একদিন করবেন, পরের দিন আর করতে চাইবেন না। আপনার ব্রেন উইল মানে আপনাকে করবে, মানে বলবে যে না, তোমার এটা দরকার নেই, এটা অনেক স্ট্রেসফুল, এটা অনেক কঠিন, এটা করতে অনেক এনার্জি খরচ হয় আমার, and I can't do it. আচ্ছা, প্রোমোডোরো টেকনিক বলে একটা জিনিস আছে, এটা একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন আছে। আপনারা যদি মানে প্লে স্টোর কিংবা হচ্ছে আইফোনের স্টোরের নাম কি,
ইউ আর মিউট। অ্যাপ স্টোর। অ্যাপ স্টোর, রাইট, অ্যাপ স্টোরে এটা পাওয়া যায়। সো এটা যেটা হচ্ছে যে আপনাকে ফোকাসড করার একটা, লেটস সে আমি 25 মিনিট একটা জিনিস কাজ করব, এই বিষয়টা নিয়ে কাজ করব, এই 25 মিনিটের সময় আমি হচ্ছে বাকি দুনিয়া সবকিছু থেকে আমি মানে নিজেকে আলাদা করে ফেলবো। আমি ফেসবুকের নোটিফিকেশন দেখবো না, আমার আশেপাশে যত জিনিস আছে সেগুলা থেকে আমি সব ধরনের নয়েজ মানে অবস্ট্রাকশন থেকে বের হয়ে 15 মিনিট ফুললি ফোকাসড হয়ে আমি এই জিনিসটা করব। সো দ্যাটস দ্যাট মাস্ট ডেলিভারেশন ইউ নিড। সেকেন্ড, the next one is get feedback from expert. এটা খুব ইম্পর্টেন্ট। মনে করেন আপনি একটা জিনিস নিয়ে কাজ করতেছেন, আপনি ভুল পথে চলে যেতে পারেন, তাই না? আপনি একটা ভুল জিনিস অনেকদিন প্র্যাকটিস করে ভুল অভ্যাস তৈরি করে ফেলতে পারেন। এই জন্য আপনার এক্সপার্টের কাছে যাওয়া এবং তার সঙ্গে ফিডব্যাক নেওয়া ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আপনি 15 দিন একটা জিনিস প্র্যাকটিস করে একটা সার্টেন জিনিস শিখছেন, talk to with your mentor যে দেখেন so far I did this much, am I right or not, am I going the right way or not, ঠিক আছে? আপনি হয়তো এমন একটা জিনিস নিয়ে শিখতেছেন যেটা এখন আর ভ্যালিড না, এখন আর মানে দরকারই নাই, ঠিক আছে? সো এই জন্য ফিডব্যাক ফ্রম এক্সপার্ট ইজ ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই ডেলিবারেট প্র্যাকটিস জিনিসটা আসলে সবচেয়ে কাজ করে যখন হচ্ছে বডি অফ নলেজ ইজ ওয়েল ডিফাইন্ড। ফর এক্সাম্পল মিউজিক, সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, কিংবা পেইন্টিং, এগুলো না গত 200 বছর 300 বছর ধরে বডি অফ নলেজ তৈরি হয়ে গেছে, আমরা জানি অলরেডি যে কি করতে হবে, নেক্সট স্টেপ কি। তখন হয়তো আপনার মেন্টরের কাছে না গেলেও হয়, ঠিক আছে, বিকজ ইটস অলরেডি দেয়ার, রাইট? কিন্তু এই সফটওয়্যার ফিল্ড একটা নতুন ফিল্ড, উই ডোন্ট হ্যাভ দ্য বডি অফ নলেজ। এই নলেজ গুলো আছে বিভিন্ন মানুষের কাছে, যারা হচ্ছে এক্সপার্ট, যারা হচ্ছে এই ফিল্ডে অনেক ধরে কাজ করে, তাদের কাছে আছে। সো ইউ হ্যাভ টু অলওয়েজ talk to a mentor. You have to always find a mentors, ঠিক আছে? and mentors find করে একটু এক্সট্রিমলি ডিফিকাল্ট হতে পারে, তাই না? আপনাকে কেন সময় দিবে? তাহলে you have to figure out a way so that you can talk to a mentor, help him to do something, তার কিছু কাজ করে দেন, বিনিময়ে আপনার কাছে আপনি এটা নিয়ে নেন, তাই না? সো একটা সময় কিন্তু আগে একটা প্রচলিত জিনিস ছিল অনেক আগে, এখন হয়তো নাই, সেটা হচ্ছে গুরু শিষ্য একটা ব্যাপার ছিল, তাই না? শিষ্য হচ্ছে গুরুর বাসায় গিয়ে লম্বা সময় থাকতো, লাইক 10 ইয়ার্স 15 ইয়ার্স তার কাছে শিখতো, এবং এই সে তার বাসায় যখন থাকতো তখন আসলে তার অনেক ধরনের কাজ করে দিত, বিনিময়ে গুরু তাকে কিছু কিছু জিনিস শেখাইতো। সো আমি সেটা করতে বলতেছি না, but at least you can help him to do something so that he can be interested towards you, right? So that's extremely important. ছোটখাটো কিছু কাজ করে দেন, এটা you will figure out. তাকে জিজ্ঞেস করেন যে আমার কিছু ফ্রি টাইম আছে ভাইয়া, আপনার কি কোনো কিছুতে আমি হেল্প করতে পারি কিনা, সম্পর্ক তৈরি করেন, ঠিক আছে, নেটওয়ার্ক তৈরি করেন, that way you will able to get something from him or her, ঠিক আছে? and finally, শুরুতে যেটা বলছি, মেন্টাল রিপ্রেজেন্টেশন, আপনি যখন হচ্ছে যখন এত কিছু করবেন, ডেলিবারেটলি প্র্যাকটিস করবেন, ইট উইল ক্রিয়েট মেন্টাল রিপ্রেজেন্টেশন, এন্ড মেন্টাল রিপ্রেজেন্টেশন ইজ দ্য কি অফ অ্যান স্কিল, ইট ক্রিয়েটস এ স্কিল, রাইট? So yeah, so these are the expertise, these are the characteristics of deliberate practice. Now I'm going to the next slide, which is what do you mean by well defined goal? আমি এখানে কয়েকটা হচ্ছে টেমপ্লেট দিচ্ছি, সেটা হচ্ছে যে যখনই একটা গোল তৈরি করব, ইট হ্যাজ টু বি স্পেসিফিক, ভেরি স্পেসিফিক, যেটা আপনি অ্যাকমপ্লিশ করতে চান, হ্যাঁ, এটাকে মেজারেবল হতে হবে এবং এটা অ্যাকশনেবল হতে হবে, ঠিক আছে? এবং ইট হ্যাজ টু বি রিয়েলিস্টিক এবং টাইম বাউন্ড। লেটস সে আপনি যদি মনে করেন যে আপনি এখানে বসে আছেন, এখন আপনি চিন্তা করেন যে আমি হচ্ছে আমার গোল হচ্ছে এভারেস্টে যাওয়া, এটা মেবি এই মুহূর্তের জন্য রিয়েলিস্টিক না, তাই না? আপনার তো এখন বাসায় বসে আছেন। সো ডোন্ট define a goal that is not realistic এবং make sure you time box it. Let's say next 5 দিন আমি এই জিনিসটা কাজ করব, ঠিক আছে? সো টাইম বক্স ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এছাড়াও আরো কিছু টেমপ্লেট আছে, আমি এই স্লাইডটা আপনাদের দিয়ে দিব, তাহলে আপনারা হয়তো এই জিনিসগুলো বুঝতে খুব ইজি হবে। নেক্সট টেমপ্লেট যেটা হচ্ছে স্মার্টার বলা হয় এটাকে, স্পেসিফিক, মেজারেবল, অ্যাকশনেবল, রিস্কি, এক্সাইটিং এন্ড রিলেভেন্ট। যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারেন, কিংবা আরেকটা টেমপ্লেট আছে যেটার নাম হচ্ছে অ্যাকশন টেমপ্লেট বলা হয়।
যে গোলই করেন সেটা হতে হবে অ্যাকশনেবল এবং ইট হ্যাজ টু বি অ্যালাইন উইথ ইউর লাইফ। ঠিক আছে, মনে করেন আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, আপনার কাজ হচ্ছে প্রোগ্রামিং টেকনিক শেখা, তাই না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড জিনিসপত্র শেখা। এবং আপনি যদি মনে করেন না, আমার গোল হচ্ছে বিং এ সফটওয়্যার ডেভেলপার, আপনার গোল হচ্ছে আপনার সার্ফিং শেখা কিংবা হচ্ছে এভারেস্টে ওঠা, আপনার সেগুলো শখ থাকতে পারে, হবি থাকতে পারে, কিন্তু অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার those should not be your goals, right? It has to be challenging, again the time bound, তারপর হচ্ছে অবজেক্টিভ থাকতে হবে, ম্যাট্রিক্স থাকতে হবে, যে আপনি আসলে প্রপারলি যে গোলটা সেট করছেন এবং এটার যে অ্যাকশনেবল আইটেমগুলো, স্টেপগুলো তৈরি করছেন, সেগুলো আসলে আসলে কিভাবে মেজার করবেন যে আপনি ওই জায়গায় গেছেন কিনা, তাই না? এবং মেক ইউর গোল অ্যাজ ন্যারো অ্যাজ পসিবল। ফর এক্সাম্পল আমি একটা স্টেপ বলি, আপনি হচ্ছে একটা ব্লগ ইঞ্জিন তৈরি করতে চান, তাই না? ব্লগ ইঞ্জিন তৈরি করার জন্য মাল্টিপল স্টেপ থাকতে পারে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিসার্চ হুইচ প্ল্যাটফর্ম ইউ আর গোইং টু ইউজ, রাইট? সো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি গোলটাকে ছোট করেন, যে আমি নেক্সট 2 দিনে আমি হচ্ছে কি কি অ্যাভেলেবল প্ল্যাটফর্ম আছে সেগুলো আমি খুঁজে বার করবো। সো আপনি নেক্সট 2 দিনে এটা করলেন, তাহলে আপনার ফার্স্ট স্টেপটা শেষ হয়ে গেল। ইউ ক্যান নাও সেলিব্রেট যে আই ডিড দ্যাট, রাইট? নেক্সট স্টেপ হচ্ছে যে আপনি ফিগার আউট করছেন যে আপনি মিডিয়ামে আপনি একটা ব্লগ প্ল্যাটফর্ম তৈরি করবেন। তো নেক্সট স্টেপ কুড বি যে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো ইউর গোল ইজ নেরো, এক্সট্রিমলি নেরো। যখন এক্সট্রিমলি নেরো হবে তখন আপনি খুব ইজিলি এটাকে অ্যাকমপ্লিশ করতে পারবেন। যখনই অ্যাকমপ্লিশ করতে পারবেন ইউ উইল ফিল গুড। আপনার ব্রেন, মস্তিষ্কে হচ্ছে ডোপামিন নামক এক ধরনের এটা কি বলে হরমোন নিঃসৃত হবে, এবং যেটা হচ্ছে ফেসবুকে লাইক দিলে মানুষের খুব ভালো লাগে, সিমিলার এফেক্ট। So make sure your goals are extremely narrow and extremely small. That way we'll be able to accomplish it. ঠিক আছে? সো এগুলো হচ্ছে ওয়েল ডিফাইন্ড গোল আর কি। তাহলে এখন পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা হচ্ছে যে আমরা ফিগার আউট করলাম কি কি শিখতে হবে, আমরা একটা প্রজেক্ট তৈরি করলাম, এবং আমরা ইভেন উই আর প্রিপেয়ার টু ডু দি ডেলিবারেট প্র্যাকটিস, রাইট? নেক্সট স্টেপ ইজ হচ্ছে আমাদের আসলে করতে হবে এই কাজটা, তাই না? মানে আই মিন এখন পর্যন্ত আমরা আজকে ইনফরমেশন আছে যে আমার এই 20% শিখতে হবে, আমার এটার জন্য আমি প্রজেক্ট তৈরি করছি, এটার জন্য আমি হচ্ছে ওয়েল ডিফাইন্ড গোল তৈরি করতেছি, সবকিছু করছি, কিন্তু আসলে কাজটা করতে হবে, কিভাবে করব? সো নেক্সট থিং হচ্ছে একটা খুবই খুবই চমৎকার বই, সেটার নাম হচ্ছে স্টিক উইথ ইট। অর্থাৎ আমাদের কাজগুলো আসলে করতে হবে। এই বইটা খুবই চমৎকার বই। এই বইয়ের কয়েকটা জিনিস আমি একটু বলি। বইয়ে হচ্ছে সায়েন্স অফ ডুইং থিংস বলে একটা জিনিস আছে, সেটা নিয়ে আলোচনা করছে। তো এটা আমরা কুইকলি শেষ করব, তারপরে আপনাদের কিছু প্রশ্ন দিব, ঠিক আছে? সো এই বইটা আপনি চাইলে পড়তে পারেন। আমি এখানে এই স্লাইডে অনেকগুলো বইয়ের নাম বলছি, সেগুলো হচ্ছে শেষে আমি হচ্ছে স্লাইডের শেষের দিকে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, যে আপনারা চাইলে কালেক্ট করতে পারেন, পড়তে পারেন। বাট না চাইলেও এখানে এই যে এই সেশনটা যেটা আপনারা শুনতেছেন, এটুকু মনে রাখলেও আমার মনে হয় এটা খুব কাজে দিবে আর কি। ঠিক আছে? সবগুলো বই যদি নাও পড়তে চান, দ্যাটস ফাইন আই থিঙ্ক। সো এইটার যে এই বইটার যে কি পয়েন্ট সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে দি সায়েন্স অফ ডুইং থিংস। এটা আসলে সায়েন্স আসলে বেসিক্যালি কিছু অ্যাক্রোনিম। সেটা হচ্ছে যে এস মানে হচ্ছে স্টেপ লেডার্স, সি মানে কমিউনিটি, আই মানে হচ্ছে ইম্পর্ট্যান্ট, ই ইজি, এন মানে হচ্ছে নিউরো হ্যাকস, সি মানে হচ্ছে ক্যাপটিভেটিং, এবং ই হচ্ছে ইনগ্রেইনড। সো ফার্স্ট লেটস টক অ্যাবাউট দ্য স্টেপ লেডার্স. Step ladders, I already discussed some of the things about this one, which is step ladders. First of all হচ্ছে যে আপনার একটা ড্রিম থাকতে হবে, যে আমি হচ্ছে নেক্সট 3 মাসে জাভার এই জিনিসটা শিখতে চাই, বা আমি নেক্সট 3 মাসে আমি হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে চাই, বা নেক্সট 3 মাসে আমি হচ্ছে iOS এর একটা ছোট অ্যাপ বানাইতে চাই। ঠিক আছে? এরকম একটা ড্রিম থাকতে হবে। তো ড্রিমটা খুব ছোট হতে হবে, লাইক 3 মাস 6 মাসের একটা ড্রিম। 5 বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই, এটা আপনি দেখতেই পারেন, বাট এটা খুব একটা ইফেক্টিভ না আর কি। এই 5 বছরে আপনার লাইফ অনেক চেঞ্জ আসবে, অনেক কিছু হবে, আপনি হচ্ছে হারাই যাবেন। সো ডোন্ট মেক মানে হিউজ লং, মানে অনেক বড় একটা ড্রিম তৈরি করেন না, ছোটখাটো একটা ড্রিম। এবং এই ড্রিম তৈরি করার পরে আপনি হচ্ছে এটার পিছনে ছোট ছোট কিছু ওয়েল ডিফাইন্ড গোল তৈরি করেন, ওয়েল ডিসকাস অ্যাবাউট ইট, রাইট? কিভাবে গোল, ছোটখাটো গোল তৈরি করতে হয়, এবং এই গোলের এগেইনস্টে কিছু স্টেপস তৈরি করেন, খুবই নেরো ছোট স্টেপস, এবং এই স্টেপসগুলো একটার পর একটা করতে থাকেন।
আমি এর আগে একটা এক্সাম্পল দিলাম ব্লগ নিয়ে, তাই না? তো সিমিলার এরকম আর কি, যে ছোটখাটো হচ্ছে কি বলে স্টেপস তৈরি করেন। ফর এক্সাম্পল, ইনস্টেড অফ ডুইং মানে 5 hours এ ডে, হাউ অ্যাবাউট 25 মিনিট, প্রতিদিন 25 মিনিট আমি এই বিষয়টা নিয়ে কাজ করব। এতে সুবিধা হবে কি, মানে আপনি যখন হচ্ছে 5 ঘন্টা পরিশ্রম করতে চান একটা বিষয় নিয়ে, নিজে থেকে একটা চলে আসে, মানে আপনি আপনার মধ্যে একটা ভয় কাজ করবে যে 5 ঘন্টা আমি হয়তো পারবো না। কিন্তু 25 মিনিট ইটস নট এ বিগ ডিল। হাউ অ্যাবাউট, যদি 25 মিনিট ডিফিকাল্ট হয়, হাউ অ্যাবাউট 5 মিনিটস, যে আমি প্রতিদিন 5 মিনিট এটা নিয়ে কাজ করবো। তখন আপনার ব্রেন কিন্তু আপনাকে প্রিভেন্ট করবে না। 5 মিনিট ইটস নট এ বিগ ডিল, এটা আমি করিয়ে ফেলতে পারবো, তাই না? সো মেক ইট স্মল স্টেপস অ্যান্ড স্মল, মানে ছোট ছোট স্টেপস তৈরি করেন, ঠিক আছে? যেমন ধরেন আমি জাভা শিখতে চাই, লেটস সে আই ওয়ান্ট টু লার্ন জাভা। তো ফার্স্ট দিন আমি হচ্ছে কি করলাম, আমার ফার্স্ট দিনের স্টেপ হচ্ছে যে আমি হচ্ছে জাভার এনভায়রনমেন্ট ডাউনলোড করবো, জেডিকে ডাউনলোড করবো এবং আইডি ডাউনলোড করবো। ফার্স্ট দিন এটা করলাম। সেকেন্ড দিন কি করবো, আমি হচ্ছে হেল ওয়ার্ড প্রোগ্রাম লিখবো। ওকে, আই এম ডান, দ্যাট স্টেপ শেষ। পরের দিন হচ্ছে আই ওয়ান্ট টু লার্ন ডিক্লেয়ার, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। এভাবে অনেকগুলো স্টেপ, ছোট ছোট স্টেপ তৈরি করতে পারেন। এতে সুবিধা হবে যে প্রথম দিকে আপনি যখন ছোট 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 স্টেপ তৈরি করবেন, এতে যেটা হবে যে ইউ উইল গো, মানে আপনার একটা হ্যাবিট তৈরি হবে, তাই না? কারণ হচ্ছে এর পিছনে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যখনই আমরা যদি কোনো কিছু করতে যাই, একটা মোটিভেশন প্রয়োজন হয়। আমরা মনে করি যে এক্সট্রিমলি মোটিভেটেড না হলে বোধহয় আমরা কোনো কাজ করতে পারবো না। এন্ড সবসময় মোটিভেশন আসলে মানে ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে দিতে হবে, এবং এটার জন্য অনেক মোটিভেশন লাগবে। আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু ডু ইট। মানে এখন এই মোটিভেশনটা কিভাবে নিজের মধ্যে নিয়ে আসবেন, ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট আসলে। মোটিভেশন, সবাই মোটিভেটেড হয় না। সো হাউ বাট উই ফরগেট অ্যাবাউট দি মোটিভেশন, উইদিন মোটিভেশন আমরা হচ্ছে আমাদের লাইফস্টাইল তৈরি করবো, আমরা একটা হ্যাবিট তৈরি করবো এটা এই কাজের উপর, অ্যারাউন্ডের উপর, ঠিক আছে? যে অনেকেই এক্সাম্পল দেয় যে লেটস সে আমি আমার প্রতিদিন জিম করা দরকার, তাই না? আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো জিম, যে জিমে আপনি যেতে চান সেটা হচ্ছে আপনার বাসা থেকে 2 কিলোমিটার দূরে। ন্যাচারালি আপনি যেতে চাইবেন না, 2 কিলোমিটার হেঁটে যেতে হবে, তারপরে হচ্ছে বা কোনো ট্রান্সপোর্ট ইউজ করতে হবে, থাক আজকে যাবো না। কিন্তু এটা যদি আপনার বাসার নিচে হয়, নিচের তলায়, তাহলে আপনার জন্য খুব ইজি, তাই না? তো জিনিসটা হচ্ছে যে আপনার লাইফটাকে চেঞ্জ করতে হবে এমন ভাবে যে মোটিভেশনের দরকার নাই, আমি এটাকে লাইফের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে ইউ উইল অটোমেটিকলি গেট মোটিভেটেড। তারপরে হতে পারে যে যেমন ধরেন আপনি দৌড়াচ্ছেন, অনেকক্ষণ ধরে এটা টায়ার্ড হয়ে যাবেন, তাই না? আপনি আপনি গোল করেন যে এরকম, যে আমি আসলে অনেক দূরে যাব না, আমি হচ্ছে ওই সামনে যে কর্নারটা আছে ওইখান পর্যন্ত যাব। তাহলে তখন আপনি ওইটুকু যাওয়ার জন্য আপনি মোটিভেশন পাবেন, তাই না? কিন্তু ওই কর্নারে যখন যাবেন তখন আপনি চিন্তা করেন না, ঠিক আছে নেক্সট কর্নারটা। সো দ্যাট ওয়ে মানে একটা অভ্যাসের মধ্যে তৈরি হবে। সো স্টেপ লেডার ইজ স্মল স্টেপস, এবং আপনি যখন এরকম স্টেপস গুলো একটার পর একটা স্টেপস এগুলা করতেছেন, একটা সার্টেন টাইম পরে আপনাকে রিফ্লেক্ট ব্যাক করতে হবে যে আমি আসলে প্রপারলি ঠিক জায়গায় যাচ্ছি কিনা, তাই না? লেটস সে 1 সপ্তাহ পর 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 আপনি নিজেকে দেখেন যে আমি কোথায় আছি এখন। যদি আপনার গোলটা অ্যাচিভ হয় তাহলে সেলিব্রেট করেন, আপনার ফ্রেন্ডদেরকে জানান আমি এই জিনিসটা শিখছি, ঠিক আছে? বা শেয়ার করেন আমি এরকম একটা জিনিস শিখতে যাচ্ছি, তাই না? দ্যাট উইল মেক ইউ ফিল গুড। তো এটা হচ্ছে স্টেপ লেডার্স। সেকেন্ড হচ্ছে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, হুইচ ইজ কমিউনিটি। অ্যান্ড আই হ্যাভ, মানে আমার নিজেরই এটার খুব এক্সাম্পল আছে। আমি আই এক্সপেরিমেন্টেড উইথ দিস ওয়ান, কমিউনিটি। সেটা হচ্ছে আপনি যখনই কোনো একটা কাজ করবেন, আশেপাশে আপনি আপনার কিছু ফ্রেন্ড সার্কেল তৈরি করেন যারা একই কাজটা করবে, সিমিলার কাজ করবে, কয়েকজন মিলে কাজ করেন এটা নিয়ে। তাহলে যেটা হবে যে আপনি নিজে যদি কাজ করতে করতে মনে করেন আর করতে ইচ্ছা করতেছে না, তখন আপনার ফ্রেন্ডরা আপনাকে এলিভেট করবেন। আপনার মনে হবে আমি যদি না করি ওরা করতেছে, এটা একটু ফ্রাস্ট্রেটিং মনে হবে। তখন হচ্ছে আপনি নিজে থেকে অটোমেটিকলি, সবাই যেহেতু করতেছে, মোটিভেশন পাবেন, ঠিক আছে? আমি একটা কংক্রিট এক্সাম্পল দিই। আমার ফার্স্ট বইটা লিখতে আসলে 2 বছর লাগছে। ইটস এ লং টাইম, তাই না? 2 years ফর এ বুক, ইটস এ লং টাইম। পরের 3টা বই লিখছি, আমার 2 মাসের বেশি কোনোটাই লাগেনি। তাহলে টেকনিকটা কি, কেন অল্প সময় করতে পারছি? টেকনিকটা হচ্ছে যে আমি যখন বই লেখা স্টার্ট করছি তখন আমি হচ্ছে একটা কমিউনিটি তৈরি করছি, একটা রিভিউয়ারদের একটা গ্রুপ তৈরি করছি, যে এই 10 জন আমার বই রিভিউ করবে প্রতিদিন। সো ওনাদেরকে বলছি যে আমি প্রতিদিন কিছু না কিছু লিখবো, আমি যেটাই লিখবো আপনারা প্রতিদিন হচ্ছে রিভিউ করবেন। এতে যেটা হয়েছে
যে আমাকে বাধ্য হয়ে প্রতিদিন কিছু না কিছু লিখতে হয়েছে, কারণ তারা ওয়েট করতেছে যে আমি না লিখলে তো তারা রিভিউ করতে পারবে না, তাই না? তারা বিভিন্ন বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতেছে যে ভাই এটা কি, এটা কি, এটা কি, এটা কি। এর ফলে আমি খুব অল্প সময়ের মধ্যে লিখে ফেলতে পারতেছি। সো কমিউনিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, জাস্ট কংক্রিট এক্সাম্পল দিলাম। নেক্সট হচ্ছে ইট হ্যাজ টু বি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট না হলে আপনি আসলে কাজ করার প্রতি আগ্রহ পাবেন না, ওটা নিয়ে কাজ করার আগ্রহ হারাই যাবে। ইম্পর্টেন্ট কিরকম? থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ে, যে আপনি যদি এই সার্টেন স্কিল যদি অর্জন না করেন, তাহলে আপনি হচ্ছে ভালো জব পাবেন না, আর ভালো জব না পাইলে আপনার লাইফ কমফোর্টেবল হবে না, আর ভালো লাইফ কমফোর্টেবল না হলে ইউ উইল লাইফ লিড মিজারেবল লাইফ। সো তার মানে কি এই স্কিলটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আমি ক্যান করবো, তাই না? সো এভাবে এমন একটা জিনিস করেন যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? and it has to be easy. Extremely difficult জিনিস, don't start with extremely difficult জিনিস, start with the small easy steps and easy things, ঠিক আছে? and you can apply some neuro hacks, for example যেটা আমি আগেও কিছুটা বললাম যে নিউরো হ্যাকস কিরকম, যে আমি যদি এই কাজটা আজকে 15 মিনিটস করতে পারি তাহলে আমি নিজেকে একটা গিফট দিব, ঠিক আছে? কিংবা আমি হচ্ছে নেক্সট 25 মিনিট যদি আমি হচ্ছে খুব ভালো করে খুব মনোযোগ দিয়ে কাজটা করতে পারি, তাহলে নেক্সট 10 মিনিটস আমি ফেসবুকে ঘাটাঘাটি করবো এবং স্ট্যাটাস দিব, হাবিজাবি এরকম করবো। সেরকম কিছু নিউরো হ্যাক অ্যাপ্লাই করতে পারেন। কিংবা হচ্ছে ওই যে যেটা বললাম কিছু আগে, যে আপনি দৌড়াতে চান, তাহলে আপনি হচ্ছে করতে পারেন যেটা হচ্ছে যে না আমি আসলে অনেক দূরে যাব না, আমি হচ্ছে সামনের ব্লকটাতে যাব। যখন সামনের ব্লকটাতে যাবেন তখন আপনি বলেন সামনের ব্লকে চলে আসি, এই সামনের ব্লক আরেকটা ব্লক আছে ওইটাতে যাবো। তো এরকম হচ্ছে আপনি কিছু নিউরো হ্যাকস অ্যাপ্লাই করতে পারেন। And second, 6 নম্বরটা হচ্ছে যে it has to be captivating, make it interesting, make it funny, so that you can keep going, মানে এটা করার প্রতি আপনার মোটিভেশন থাকে। যেমন যারা দৌড়ায়, দৌড়ানোর এক্সাম্পলটাই দিই, কিছু অ্যাপ আছে কানের মধ্যে হচ্ছে আপনি মানে ইয়ারফোন দিলে মনে হবে যে জম্বি আপনাদের পিছনে ছুটতেছে, তো আপনি নিজেকে জম্বি বাঁচানোর জন্য আপনি দৌড়াবেন। হ্যাঁ, তো এটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম আর কি। সো ইট হ্যাজ টু বি ইন্টারেস্টিং অ্যান্ড কিছু জিনিস হচ্ছে খুব রিপিটেশন দরকার হয়, যেমন মানে বারবার করতে হয়। এই জন্য 7 নম্বরটা হচ্ছে ইনগ্রেইনড, ইট হ্যাজ টু বি ইনগ্রেইনড, মানে এটাকে রিপিটেডলি বারবার করতে হবে, বারবার করতে হবে, বারবার করতে হবে, ঠিক আছে? সো দিজ আর দি স্টেপস অফ ডুইং থিংস। এখানে সবগুলো যে আপনি ফলো করতে পারবেন নট নেসেসারিলি। যেমন আমি 2 নম্বরটা খুব বেশি ফলো করি, কমিউনিটি, আই ক্রিয়েট কমিউনিটি অ্যারাউন্ড ইট অ্যান্ড দেন উই স্টার্ট ডুইং ইট, বাট স্টেপ লেটার্স ইজ ইম্পর্টেন্ট, স্টেপস। ফর এক্সাম্পল আমি যখন বই লিখতে শুরু করি তখন আমি শুরুতেই হচ্ছে কি কি জিনিস লিখবো সেটা নিয়ে আমি একটা ছোট 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 গোল তৈরি করি, তাই না? যে ফার্স্ট চ্যাপ্টার এটা থাকবে, সেকেন্ড চ্যাপ্টার এটা থাকবে, এবং আমি আজকে হচ্ছে আমার স্টেপস গুলা খুব ইজি। আমি প্রতিদিন 10 চ্যাপ্টারের বেশি লিখবো না, কোনোভাবেই 10 চ্যাপ্টারের বেশি লিখবো না। যদি 1 চ্যাপ্টার লিখি আই এম হ্যাপি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমার মনে হয় কিছু কোশ্চেন আসছে, তুমি কোশ্চেন গুলাকে তাহলে রিভিউ করো। হ্যাঁ, জাস্ট এ মিনিট, আমি জাস্ট শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, আমি এখানে শেষ করিনি আর কি, জাস্ট একটা ছোট এক্সাম্পল। সো ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আর কি। তো সবগুলো আসলে আপনার এখানে ফলো না করলেও হবে। আপনি হয়তো ফার্স্ট ওয়ান ফলো করেন যে আপনি একটা ড্রিম তৈরি করেন। আমার ড্রিম ছিল আমি একটা বই লিখবো, ঠিক আছে? তো গোলটা কি, আমি এই টপিকের উপর আমি হচ্ছে একটা বই লিখবো, তাই না? এই টপিকগুলো আমি লিখবো। আমি ওয়েল ডিফাইন একটা গোল তৈরি করছি, তাই না? তারপর স্টেপস কি, ফার্স্ট ডেতে আমি হচ্ছে এতটুকু লিখবো। আমার স্টেপস গুলো এই ছিল, আমি হচ্ছে কোনোদিনই হচ্ছে 10, লেটস সে আমার স্টেপস গুলো এরকম যে আমি 10 পেজের বেশি লিখবো না। সবার জন্য হয়তো 10 পেজ না, সবার জন্য হয়তো 1 পেজ হতে পারে, কারোর জন্য 1 পেজ হতে পারে। আপনি যদি 1 পেজ লিখতে না পারেন, লেটস সে না আমি 1 পেজ লিখবো না, আমি প্রতিদিন একটা করে মানে একটা প্যারাগ্রাফ লিখবো। ইফ দ্যাটস ডিফিকাল্ট, মেক শিওর যে আমি প্রতিদিন 1 লাইন করে লিখবো। বাট প্রতিদিন যদি আমি লিখতে থাকি একটা সময় এটা অনেক বড় হয়ে যাবে। বাট ডু ইট রিপিটেডলি, কিপ ডুইং ইট, মেক এ কমিউনিটি অ্যারাউন্ড ইট, এবং মেক শিওর যে ইউ ডু ইট, মানে একটা ইম্পর্টেন্ট থিং করেন। র্যান্ডম একটা জিনিস নিয়ে আপনি যদি ঘাটাঘাটি করেন তাহলে আপনি মোটিভেশন পাবেন না। সো দিস ইজ হাউ ইউ গো অ্যারাউন্ড উইথ মানে মোটিভেশন। আপনার হয়তো মোটিভেশন লাগবে না, বাট আপনার লাইফ স্টাইলটা এরকম হবে। লাইফ স্টাইলটাই হচ্ছে আপনি নতুন কিছু শিখতেছেন, ঠিক আছে? সো দ্যাটস দ্য সায়েন্স অফ ডুইং থিংস। অ্যান্ড লাস্ট ওয়ান, এটা আমি বলবো না, এটা শুধুমাত্র হচ্ছে আমি আপনাদেরকে স্লাইডটা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে কুইকলি 1 মিনিটের মধ্যে বলে যাই। সেটা হচ্ছে যে আমরা যখন শিখি তখন প্রত্যেকের নিজস্ব লাইফ লার্নিং স্টাইল থাকে, এক একজন এক এক রকম।
কেউ হচ্ছে দেখে দেখে শিখতে পছন্দ করে, কেউ হচ্ছে মানে একা একা শিখতে পছন্দ করে, কেউ হচ্ছে সোশ্যাল গ্যাদারিং এ থেকে শিখে। হ্যাঁ, প্রত্যেকের আলাদা আলাদা লার্নিং স্টাইল আছে। সো ফাইন্ড আউট হোয়াট ইজ ইউর লার্নিং স্টাইল, দেন স্টার্ট ডুইং ইট। এবং এগুলোর জন্য অনলাইনে কিছু টুল আছে, এগুলো মানে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবে, এই প্রশ্নগুলোর অ্যান্সার দিলে আপনি হয়তো ফিগার আউট করতে পারবেন যে আপনার লার্নিং স্টাইলটা কি, দেন ডু ইট। ঠিক আছে, কারোর জন্য হয়তো বই পড়ে শিখতে খুব ভালো লাগে, ঠিক আছে, কারোর জন্য ইউটিউবে লেকচার দেখে শিখতে পারে কেউ, এক একজনের এক এক রকম। সুতরাং আমার হয়তো ই করে কি বলে বই পড়ে শিখতে ভালো লাগে, কিন্তু আমি যদি মানে ইউটিউবে সারাক্ষণ দেখতে থাকি আমি তো খুব বেশি শিখতে পারবো না, তাই না? সো দ্যাটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো দ্যাট ওয়াজ অল। আর এগুলো হচ্ছে কিছু বই যেগুলো আমি এই স্লাইডে যেগুলোতে আমি আসলে ব্যবহার করেছি, এগুলো আপনারা চাইলে পড়তে পারেন, কিনতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, বাট না চাইলেও হবে, যেহেতু এখানে মোটামুটি সব জিনিসগুলো আমি হচ্ছে এক্সপ্লেইন করছি। That's all about this session. I'm done. So I'm feeling now accomplished. এটা অনেক ব্রড একটা টপিক ছিল, সো অনেক কিছু নিয়ে এখানে আলাপ করা হয়েছে। এখন এটার ভিতর থেকে কিছু কোশ্চেন আসছে, সেটা একটা কোশ্চেন দেখো যে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট 20% অফ অ্যান্ড্রয়েড সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ মাচ পার্সেন্ট আই নো। সো এটার ব্যাপারে আমি উত্তর দিতে পারি, যেহেতু অ্যান্ড্রয়েড কিছু জানতে যাচ্ছে। সো যে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যদি চিন্তা করা হয়, যে প্রথমে সবার আগে আমি ল্যাঙ্গুয়েজের বেসিকটা জানি, এটা হচ্ছে নাম্বার ওয়ান চেকমার্ক, যে আমি ল্যাঙ্গুয়েজের খুব মানে ইনডেপথ সব না জানলেও আমি ল্যাঙ্গুয়েজের জানি, যেটা দিয়ে আমি কোড করতে পারি, রাইট? যে কোনো একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টের কয়েকটা পার্ট থাকে। একটা হচ্ছে অ্যান্ড্রয়েডের প্রেজেন্টেশন লেয়ার, যেটা সেটা হচ্ছে যে আমি আমার এক্সএমএল এ আমি কিভাবে ভিউটা তৈরি করতে হয়, অথবা আমি ভিউটা কিভাবে জেনারেট করতে হয়। সো ভিউয়ের আমার বাটন কিভাবে তৈরি করতে হয়, আমার স্ক্রল ভিউ কিভাবে তৈরি করতে হয়, মানে ভিউ রিলেটেড, ইউজার প্রেজেন্টেশন রিলেটেড কম্পোনেন্ট গুলো সম্পর্কে জানা। সো প্রথম হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে কিছু জানলাম। সেকেন্ড হচ্ছে আমি ভিউ এর কম্পোনেন্ট গুলো সম্পর্কে জানলাম, কিভাবে ভিউ তৈরি করতে হয়। সব জানার প্রয়োজন নাই, সেটার ভিতরেও আবার মানে প্রায়োরিটি আছে, সেগুলোকে নিয়ে ইয়া করা। ওকে, আমি সেটা জানলাম। দেন আমি কিভাবে বিভিন্ন টুলস ইউজ করতে পারি সেটা জানা। যেমন হচ্ছে যে আমি নেটওয়ার্ক লেয়ারে আমি কিভাবে এপিআই কল করব, এপিআই থেকে ডাটা কিভাবে নিয়ে আসবো, নিয়ে এসে সেটা কিভাবে শো করবো, ঠিক আছে? সো অ্যাটলিস্ট এই তিনটে স্টেপ যদি আমি ফলো করি, তখন দেখা যাবে যে আমার ডোমেন কিন্তু অনেক ছোট হয়ে আসছে, তাই না? অনেক কিছু আমার ছোট হয়ে আসছে, এবং সেটা নিয়ে আমি অনেক অনেক কিছু অ্যাচিভ করতে পারবো। এখন আমি ইউআই কত দূর যাব সেটা ডিপেন্ড করবে আমি কত টাইম দিতে চাচ্ছি। বাট আমি যদি জাস্ট এই তিনটা জিনিস ফলো করি, তাহলে কিন্তু আমি যে কোনো অ্যাপ তৈরি করতে পারবো। সো এটাকে আমি 20% ধরতে পারি। দ্যাটস গ্রেট। সো আপনি পেয়ে গেলেন 20%। সো এখন এগেইন মানে এখানে এই 20% ফিগার আউট করার জন্য যে ফার্স্ট যে জিনিসটা, সেটা হচ্ছে মেন্টর খুঁজে পাওয়া। মেন্টর খুঁজে পাওয়ার জন্য আসলে একটু আপনাকে মানে কষ্ট করতেই হবে, তাই না? আপনি যেহেতু লার্ন করতে চান, শিখতে চান, একটা স্কিল অ্যাচিভ করতে চান, আর আপনি এটা জাস্ট অটোমেটিকলি পেয়ে যাবেন, ব্যাপারটা তো হবে না, তাই না? তাইলে তো হচ্ছে সবাই করতে পারবে। সবাই আর নট এভরিওয়ান ইজ দিস অ্যান্ড্রয়েড ডেভেলপার। যে হচ্ছে এই এফোর্ট গুলা দিছে, যে এই প্রসেসের মধ্যে দিয়ে গেছে, সেই না স্কিলফুল, তাই না? এবং দ্যাটস ওয়াই উই ভ্যালু যার স্কিল আছে। আদারওয়াইজ সবাই যদি একই স্কিল থাকতো, তাহলে তো আমরা স্পেশালি কাউকে ভ্যালু করতাম না, তাই না? আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের যে ফেসবুকের পেজটা আছে, সেখানেও যদি এই টাইপের কোশ্চেন গুলো হয়, তাহলে আমরা টাইম নিয়ে ব্রডার মানে ওয়েতে রেসপন্স করতে পারবো। সো ওখানে ওই ডিসকাশন গুলো কন্টিনিউ করা। এবং আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করতে চাচ্ছি, এটার মূলত উদ্দেশ্য এটাই, সেটা হচ্ছে যে মেন্টরশিপ। যেহেতু এটাকে আমরা একটা মেন্টরশিপ প্ল্যাটফর্মই বলতে পারি। এটা আপনার যেহেতু নামটা দেখেই বুঝতেছেন যে ডেভেলপার কেরিয়ার ইনসাইট, অর্থাৎ আপনার কেরিয়ারের জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, আলোচনা করবো, ঠিক আছে? সো ইউ ক্যান স্টার্ট টকিং টু আস অ্যাজ ওয়েল। আমরা যে বিষয়গুলো জানি সেগুলো আমরা আমার বিষয়ে শেয়ার করবো। ফর এক্সাম্পল, আপনি যদি আমার কাছে জানতেন জাভা 20% কি, আমি খুব ভালোভাবে তো অ্যান্সার দিতে পারবো, তাই না? ভাইয়া যেরকম মোবাইলের বিষয়গুলো অ্যান্সার দিল, ঠিক আছে? সো লেটস গো উইথ দি নেক্সট কোশ্চেন। নেক্সটটা হচ্ছে হাউ টু ডিল উইথ ইগোইস্ট বোস্টফুল পারসন অ্যারাউন্ড আস
they may be senior or junior, many years experienced person, always boost salary knowledge. So basically কিভাবে টাফ পারসনকে সাথে কমিউনিকেট করতে হয় বা ম্যানেজ করতে হয়, এটা তার কোশ্চেন। ওকে, আই থিঙ্ক সিমিলার একটা কোশ্চেন আপনি এর আগে আনসার দিয়েছিলেন। হ্যাঁ 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 আমরা হচ্ছে এর আগের কোনো সেশন আমরা এরকম একটা সিমিলার আনসার দিয়েছি। রাইট। এটা হ্যাঁ, মানে এটার ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে আমরা আগেও বলছি, সেটা হচ্ছে যে তোমার সবার প্রথমে হচ্ছে মানে ইগো পার্সনের সাথে কাজ মানে সবসময় কাজ করতে একটু ডিফিকাল্ট, বাট যখন হয় এরকম পার্সনের সাথে এনকাউন্টার হয় তখন সবসময় হ্যান্ডস অনে যাওয়া ডিসকাশনটা, যে ওকে লেটস ডু পেয়ার প্রোগ্রামিং, বিকজ আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রাইট? আমাদের হাতে টুলস আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে লজিক এক্সপ্লেনেশন করার জন্য বা করার জন্য। সো প্রথমে যাই আমরা হ্যান্ডস অন, যখন আমি ডিসকাশন হলো, সে বলতেছে এইভাবে, আমি বলতেছি এইভাবে, ওকে মেবি হি অর শি কুড বি রাইট অর আমি কুড বি রাইট। সো এখন কিভাবে জিনিসটাকে টাই ব্রেক করা যায়, তখন সিম্পল একটা জিনিস নিয়ে দুজনের সেটাকে ইমপ্লিমেন্ট করা, দেন সেটা নিয়ে মানে জেন্টলম্যান ডিসকাশন করা, যে ওকে লজিক্যাল ডিসকাশন করা, দেন সেখানে যদি টাই ব্রেক না হয় তখন হচ্ছে অন্যর হেল্পটা নেওয়া। সে অন্যর হেল্প নেওয়ার ক্ষেত্রে যখন তুমি সলিউশনিং করতে যাবা, কখনো এক্সপ্রেস করবা না কে কোন প্রবলেম মানে সলিউশনটা দিচ্ছে। থার্ড পার্টি জানা দরকার, মানে না জানা উচিত যে কিভাবে কি কোন সলিউশনটা দিচ্ছে। দেন ইন্ডিপেন্ডেন্ট কেউ সেটাকে বলবে যে ওকে না আসলে এইভাবে গেলে জিনিসটা মনে হচ্ছে মোর রিজনেবল, তাই না? তখন আলটিমেটলি সেটা তার টাইটা ব্রেক করা উচিত, মানে রিজনেবল পার্সনের ক্ষেত্রে। আর যদি এমন পার্সন হয় সে কোনো লজিক মানতে রাজি না, সো দ্যাট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট, এবং দিস কাইন্ড অফ পার্সন এক্সিস্ট আনফরচুনেটলি। বাট মানে এরকম লোক ছাড়াও তো আরো অনেক ধরনের লোক আছে, তাই না? আপনি হয়তো ওদের সাথে কাজ করতে পছন্দ করতে পারেন, সবাই তো এরকম হবে না, দু একজন থাকতেই পারে, তাই না? জাস্ট মানে এটা যেটা হয়েছে যে আমাদের শিখতে হবে এগুলা কিভাবে, এটা একটা ওয়ে অফ লার্নিং, এটা হচ্ছে কি বলা যায়, এরকম হতেই পারে, পার্ট অফ লাইফ, এগুলো হচ্ছে ফেস করতেই। আর এই কারণেই আমাদের এই প্ল্যাটফর্মটা আমরা এইভাবে হেল্প করার চেষ্টা করতেছি, যে ফোকাস করে যে আসলে সবার কিভাবে শেখা উচিত, ঠিক আছে? কারণ আমরা কিন্তু মানে সবাইকে সবকিছু শেখানোর চেষ্টা করতেছি না, আমরা যা অর্জন করছি মানে আমরা শিখছি সেই জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করতেছি, যে আসলে কিভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে হয় এবং কিভাবে একজন আরেকজনের কাছ থেকে নলেজটা গ্যাদার করা যায়। শেয়ারিং ইজ দ্য কেয়ারিং, ঠিক আছে? কেউ যদি নিজে সবকিছু মনে করে যে আমি সব জানি, আই এম দ্য বেস্ট, মানে কমপ্লিটলি রং, ঠিক আছে? এই মেসেজটা আমরা বারবার দেওয়ার চেষ্টা করছি। অলরাইট, আরো কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নটা হচ্ছে যে why I need to learn C before learning Java? Well, you don't have to. এটা হচ্ছে যে আপনি যদি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান, সি আপনার শেখা খুব একটা জরুরি না, আপনি না শিখেও জাভা সরাসরি শিখতে পারেন। তবে যেটা হয় যে আমাদের দেশে কম্পিউটার সায়েন্সের কারিকুলামগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আগে দিয়ে শুরু করা হয়, শেখা থাকলে আপনার জন্য ভালো হবে। দি রিজন ইজ সি হচ্ছে আপনার ওই প্রোগ্রামিং এর যে বেসিক কনস্ট্রাক্ট, অর্থাৎ মানে আমরা যখনই কম্পিউটার সায়েন্স পড়া শুরু করি, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলতেছি, আমাদের অনেক সময় প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থাকে না, আমরা একদম নতুন একটা জিনিস হঠাৎ করে দেখি, তাই না? সি দিয়ে শুরু করলে আমাদের প্রোগ্রামিং এর হাতে খড়িটা হয়, আমরা হচ্ছে দিস ইজ দ্য প্রোগ্রাম, দিস ইজ দ্য লজিক, এভাবে ইফ লিখতে হয়, তাই না? এভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে হয়, এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তো এই বেসিক জিনিসগুলো জানা থাকলে আমাদের জন্য নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভা বা অন্য কোনো যেটাই শিখি আমাদের জন্য অনেক ইজিয়ার হয় আর কি, ঠিক আছে? বাট মানে আমি চাইলে সরাসরি জাভা দিয়ে শুরু করতে পারি, আমাকে ইট উইল নট প্রিভেন্ট মি টু লার্ন আদার ল্যাঙ্গুয়েজ। অনেকেই হচ্ছে পাইথন দিয়ে শুরু করে, ইটস জাস্ট এ স্টার্টিং ল্যাঙ্গুয়েজ, আপনি যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন। বাট মানে আপনি যদি কোনোটাই না করেন, ডিরেক্টলি জাভাতে চলে যান, ইট উইল নট মানে এটা কোনো সমস্যা না আমি মনে করি আর কি। তবে যেহেতু আমাদের মানে ইউনিভার্সিটি কোর্স কারিকুলামগুলো এভাবে ডিজাইন করা, এটা নতুন ল্যাঙ্গুয়েজ জানা এটা নেগেটিভ কোনো কিছু না, বরং এটা হচ্ছে একটা পজিটিভ ব্যাপার। আমি একটা নতুন ল্যাঙ্গুয়েজ জানি, অ্যাজ এ ডেভেলপার আপনি কিন্তু একটা ল্যাঙ্গুয়েজে সীমাবদ্ধ থাকবেন না, আপনি কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজ জানবেন। এতে যেটা হবে যে আপনার থিঙ্কিং প্রসেসটা ভালো হবে, হরাইজন উইল এক্সপান্ড, রাইট? সো বাট এখানে একটা জিনিস মনে রাখা জরুরি, আমি 10টা 20টা যে কোটাই শিখি,
টি শেপ নলেজ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমার ব্রেইন অনেকগুলো ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, আমি অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারি, কিন্তু একটাতে অ্যাটলিস্ট আমার মানে ডেপথ থাকতে হবে, অর্থাৎ যেটা আপনাকে হচ্ছে আইডেন্টিফাই করবে, মানে অনেকগুলো মানুষ থেকে আপনাকে ডিফারেন্সিয়েট করবে। সো স্কিল ইজ এক্স্যাক্টলি লাইক দ্যাট। আপনার যখন একটা পার্টিকুলার বিষয়ে খুব ভালো স্কিল থাকবে, তখন সেটা আপনাকে অনেকগুলো মানুষ থেকে আলাদা করবে, তাই না? সো টি শেপ নলেজ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট মানে একটাকে আপনাকে চুজ করতে হবে যেটা অনেক ডেপথে ঢুকতে হবে আপনাকে। অলরাইট, সো আর কোনো কোয়েশ্চেন? ওকে, You can't focus on one thing, feeling fear, missing out those resources has limit. ওই নাজমুল ইসলাম বলে একজন জিজ্ঞেস করছে যে I always find myself lost in the resourceful pool. For example, many resources became free for this period, but I can't focus on one thing. Okay, মানে ওই যে ফোকাস নিয়ে সমস্যাটা, যেটা তুমি কিন্তু অনেক ভালোভাবে আজকে ব্যাখ্যা করছো। হোপফুলি দ্যাট উইল হেল্প, যে ছোট ছোট গোল সেট করা, দেন সেটার দিকে আগায় যাওয়া, এবং সবকিছু একসাথে শেখা ট্রাই না করা। কারণ একসাথে সবকিছু যদি শেখার চেষ্টা করা হয়, তাহলে you'll be lost ultimately. So, রাইট, মানে এই আলোচনার মূল উদ্দেশ্যই আসলে এটা। আসলে আপনি হচ্ছে অনেকগুলো বিষয় যদি একবারে ধরেন, আপনি আগাইতে পারবেন না, একটা সময় যে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন and you will stop doing it, ঠিক আছে? সো the point is মানে যে কোনো একটা ছোট ছোট স্মল স্টেপ নিয়ে শুরু করা, একটা জিনিস ফিগার আউট করা। লেটস সে মানে মনে করেন এখন আপনার অনেকগুলো টপিক আছে, তাই না? আপনি মনে করেন আপনি জাভা শিখবেন, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনার হচ্ছে, তাহলে আপনি talk to a mentor, find out these 20%, and then create a project around it and create a small ছোট ছোট স্টেপস তৈরি করেন এবং স্টেপগুলো এক্সিকিউট করেন উইথ ডেলিবারেট প্র্যাকটিস। এবং আপনার কিছু তো সায়েন্স অফ ডুইং থিংস বলে দিলাম। সো স্টেপসগুলো ফলো করেন এবং হচ্ছে আই এম শিওর ইউ উইল গেট রেজাল্ট। অ্যাটলিস্ট আমি পাইছি রেজাল্ট, আমি ফলাফল ইমিডিয়েটলি পাইছি। সো এটা সায়েন্স, সো ইট উইল ওয়ার্ক ফর শিওর। আচ্ছা, একজন প্রশ্ন করেছে, এটাকে আমরা লাস্ট কোশ্চেন হিসেবে আজকে নেই, নিয়ে তাহলে শেষ। হ্যাঁ, সেটা হচ্ছে, প্রশ্নটি হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে জানতে চাচ্ছেন যে আমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভেলপার হতে চাই, তাহলে কম্পিটিটিভ প্রোগ্রামিং কতটা জরুরি? কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ডেফিনিশনটা আসলে কি বোঝাতে চাইছে, এটা অনেক রকম হতে পারে। সো আমি পুরোপুরি শিওর না যে কম্পিটিটিভ প্রোগ্রামিং বলতে কি বোঝানো হয়েছে, যে আসলে এটাকে যে এসিএম প্রোগ্রামিং বা আমাদের বিভিন্ন রকমের চ্যালেঞ্জিং যে ইয়াগুলো করা হয়, ইভেন্ট করা হয়, সেটা যদি হয়ে থাকে, সেটা ওটাকে ধরে আমি বলতে পারি যে ওই ধরনের প্রোগ্রামিং গুলো করলে যেটা হয় সেটা হচ্ছে কারোর মানে সবার অ্যাজাইলিটি বাড়ে, ঠিক আছে? সো আমি তখন বিভিন্ন রকমের আনফেসড রাইট এসিএম প্রোগ্রামিং, সো এটা অ্যাকচুয়ালি ওই গোয়িং অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড টাইপের যে ব্যাপারগুলা, সেটা এসিএম প্রোগ্রামিং থেকে আসে। যেমন আমিও আমার ইউনিভার্সিটি লাইফে যখন ছিলাম, তখন এসিএম প্রোগ্রামিং এ এসে আমি ছিলাম। কিন্তু এটাতে যেটা হয়, সেটা ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এই জিনিসগুলা অনেক ডেপথে জানা যায় এবং এটার অ্যাকচুয়ালি গুড এফেক্ট আছে। সো আমরা যেমন আমাদের প্রিভিয়াস কিছু ইভেন্টে আমরা আলোচনা করছি কিভাবে বড় ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়া যায়, সেটার ক্ষেত্রে কিন্তু এই টাইপের স্কিল সেট গুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো শুধু সফটওয়্যারের আমি টুলস বা টেকনোলজি বা এটা জানলেই যে হবে সেটা না, তার সাথে ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, এই জিনিসগুলো সম্পর্কে অনেক ভালোভাবে জানতে হয়। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো করা যায়। সো এটা হচ্ছে আমার ওপিনিয়ন। এখানে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই, সেই জিনিসটা হচ্ছে যে মেন্টর ইজ নট অলওয়েজ এ পারসন, অলওয়েজ ইট কুড বি এ বুক, ইট কুড বি এ অনলাইন রিসোর্স, ক্যান বি your mentor, right? So for example, আপনি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং ভালো হতে চান, তাহলে এটা নিয়ে অনেক রিসোর্স আছে। ফর এক্সাম্পল, আমি জাস্ট একটা বইয়ের কথা বলি, সেটা হচ্ছে যে রিসেন্টলি সুবিন ভাই একটা বই লিখছে, তাই না? উনি কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে খুব ভালো অনেকদিন থেকে অ্যাডভোকেট করে উনি এবং এগুলাতে যায়। সো ইউ নো ইউর মেন্টর, রাইট?
সো আপনি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ভালো করতে চান তাহলে আমি জাস্ট একজন মেন্টরের কথা বলে দিলাম, সুবিন ভাইয়ের সঙ্গে আপনি হয়তো ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন না, কিন্তু তার তো রিসোর্স আছে অনেক, তার বই আছে, তার অনলাইন কন্টেন্ট আছে, এগুলো থেকে নিয়ে আপনি হচ্ছে আপনার ওইখান থেকে আপনি হচ্ছে লেটস সে সুমিত ভাইয়ের বইয়ে 4টা চ্যাপ্টার আছে, সে মেনশন করছে যে প্রথমে হচ্ছে ডাটা স্ট্রাকচার গুলো শিখতে হবে, এগুলা যে লেটস সে আপনার ডাটা স্ট্রাকচার হিসেবে আমি জাস্ট র্যান্ডমলি একটা বলি, আপনাকে হ্যাশ ম্যাপ সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? তাহলে আপনি হ্যাশ ম্যাপ অ্যারাউন্ডে একটা প্রজেক্ট তৈরি করেন, স্টেপস তৈরি করেন যে দিজ আর দি স্টেপস অফ লার্নিং হ্যাশ ম্যাপ, এবং প্রতিদিন এতটুকু করে শিখেন, ঠিক আছে? তারপর হ্যাশ ম্যাপ শেষ হয়ে গেল, তখন আরেকটা জিনিস নিয়ে শুরু করেন, ঠিক আছে? সো আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, ইট ক্যান অ্যাপ্লিকেবল টু লার্ন এনিথিং, এনি স্কিলস, এনি নলেজ, ঠিক আছে? সো কম্পিটিটিভ নিয়ে যদি শিখতে চান তাহলে ডেফিনেটলি ফার্স্ট অফ অল সুবিন ভাইয়ের বইটা কিনেন, যদি না পারেন অনলাইনে আর অনেক বই আছে, যে কোনো একটা বই স্টার্ট করেন, ঠিক আছে? এবং এই বইগুলাতে কিন্তু মানে খুব সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপস গুলো বলা থাকে। সো আপনার মানে স্টেপস এ হইতে পারে যেরকম যে প্রথম চ্যাপ্টারটা আমি শিখবো, প্রথম চ্যাপ্টারটার মধ্যে হয়তো 10টা টপিক আছে, তাহলে আমার স্টেপ গুলো হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে ফার্স্ট টপিকটা আমি মানে শিখবো। এখন ফার্স্ট স্টেপ শিখতে আপনার 5 দিন লাগতে পারে, একদিন লাগতে পারে, দ্যাটস মানে ইটস আপ টু ইউ। সো গোলটা ডিফাইন করেন, গোলটা কিভাবে হইতে পারে যে আমি প্রথম দিন ফার্স্ট চ্যাপ্টারে যে এতটুকু অংশ আছে, এখানে যে কোডটা আছে, এটা হচ্ছে আমি 10 মিনিট ট্রাই করবো, 25 মিনিট ট্রাই করবো, ঠিক আছে? এটা হয়ে গেলে নেক্সট ওয়ান এরকম আর কি। সো মানে জাস্ট মানে আমরা আজকের যে ডিসকাশনটা করলাম, যে যে জিনিসগুলো আসছে সেগুলো হচ্ছে একটু আবার রিরাইট করেন, আপনি অফলাইনে আবার শুনেন, আমরা এটা ইউটিউবে দিয়ে দিব, তখন হয়তো আবার আপনি শুনতে পারেন, এবং এগুলোকে নোট ডাউন করে হচ্ছে আপনাকে এগুলো অ্যাপ্লাই করা শুরু করেন। দ্যাটস দ্য ওয়ে, ঠিক আছে? এখন হচ্ছে ওভারওয়েলমিং মনে হতে পারে যে বইয়ে তো অনেক কিছু দিছে, তাহলে 20% কিভাবে জানবো? আমি শিওর যে 20% জানার হচ্ছে বেশ কিছু রিসোর্স অনলাইনে খুঁজে পাওয়া যাবে, যে স্টার্ট উইথ যে কোনো একজন, অথবা সবচেয়ে ভালো হয় যে আপনার ইউনিভার্সিটির কেউ কোনো বড় ভাই আছে যে অলরেডি কম্পিউটিং প্রোগ্রামিং করে অনেক ভালো করে, তার সাথে কথা বলেন যে ভাইয়া আমি এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি, ডিসকাস উইথ হিম অর হার, এবং ডিসকাশনের পরে আপনি হচ্ছে ফিগার আউট করতে পারবেন যে দিস আর দ্য 20% আই নিড টু স্টার্ট উইথ। আমি ডেফিনেটলি আমার গোল থাকতেই পারে যে আমি 100% এর ব্যাপারে এক্সপার্ট হব, বাট স্টার্ট উইথ 20%, দ্যাট উইল কিপ ইউ গোয়িং, ঠিক আছে? সো আই গেস আমরা আজকে অনেক টাইম পাস করছি অলরেডি। সো নেক্সট স্টেপের দিকে আই থিঙ্ক বজলুর, তুমি ফিডব্যাকের লিঙ্কগুলো একটু শেয়ার করে দাও। এখানে সব ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা নেক্সটে বলছিলাম যে আমরা অডিয়েন্সের কাছ থেকে নিব, তাদের প্রবলেমটা নিব এবং সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব। সো প্লিজ সবাই নিজেদের কোন ধরনের মানে বিষয় নিয়ে ডিসকাস করতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন, সেটা জানান এবং আমরা সেটা করব, নিজেদের প্রবলেমটা আমরা সলভ করে দেবো। আপনাদের সেটা এরকম পারে যে কারোর মানে জাভার একটা সার্টেন সিস্টেম সে তৈরি করতে চাচ্ছে কিন্তু সে করতে পারতেছে না, হয়তো এটা তার অনেক রকমের প্রবলেম হচ্ছে, তো এটা আসলে কিভাবে এরকম একটা মাইক্রো সার্ভিস তৈরি করা যায় অথবা কিভাবে এটাকে তৈরি করা যেতে পারে, এরকম জিনিসগুলো যদি, অথবা মোবাইলে কেউ একটা কাজ করতে যাচ্ছে কিন্তু সে করতে পারতেছে না, এখন সেটা কিভাবে আমরা করা যেতে পারে, সেটাকে আমরা মেন্টরিং করবো। সো ওরকম আমরা আপনার প্রবলেমটাকে নিয়ে আমরা একটা সলিউশন তৈরি করব এবং সেটা এখানে আমরা ব্যাখ্যা করব এটা এইভাবে করা যায়। এবং প্লিজ সবাই তাহলে এই জিনিসগুলো সাবমিট করতে থাকেন, এর ভিতর থেকে আমরা পিক আপ করে আমরা এটা নিয়ে খুব সুন সেশন করব। আমি একটি লিংক দিয়েছি আপনাদের এই চ্যাট সেশনে, চ্যাট বক্সে, সেটা হচ্ছে যে একটু ফিডব্যাক গুলো আপনারা দিবেন। আপনাদের ফিডব্যাক গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আমরা তো কন্টিনিউয়াসলি করতেছি, তাই না? যে কিন্তু ফিডব্যাক ইজ ইম্পর্টেন্ট। আমরা ভালো করতেছি কিনা খারাপ করতেছি এটা তো আমাদের জানতে হবে, তা নাহলে আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারবো না। আমরা হয়তো ভুল করতে পারি, তাই না? তো তাহলে আমরা নিজেদেরকে শুধরে নেওয়ার যে সুযোগটা যেন থাকে। সো ফিডব্যাক ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ফিল আউট দি ফর্ম, ইট উইল নট টেক মোর দেন 1 minute or 2 minutes, 2 minutes at most. So and আমাদের যে একটা ফেসবুক গ্রুপ আছে সেটাতে জয়েন করেন, ইটস আ সিক্রেট গ্রুপ, এন্ড এখানে হচ্ছে যে আপনারা প্রশ্নগুলো করতে থাকেন। আমাদের গুগল ফর্মে আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা হয়তো অ্যানসার দিইনি, আমরা নেক্সট কোনো সেশনে এগুলো হচ্ছে শেষ করবো ইনশাআল্লাহ। তো টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে, স্টে হোম, স্টে সেফ।
ওকে, বাই। আল্লাহ হাফেজ। হ্যাঁ।